আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর তৌফিক পিকন তোমাদের সবার জন্য চলে আসলাম আরও একটা বায়োলজির ব্র্যান্ড নিউ লাইভ ক্লাস নিয়ে 10 মিনিট স্কুল এবং অ্যাডমিশন এক্স থেকে। তোমাদের আমরা যেই লাইভ ক্লাসগুলো নিচ্ছি বায়োলজি A+ রিভিশন লাইভ ক্লাস, এই সিরিজে আমরা কিন্তু তোমাদের বায়োলজির সম্পূর্ণ যেই সিলেবাসটা আছে, তোমাদের শর্ট সিলেবাস যেটা তোমাদের এইচএসসিতে আসবে, এই সিলেবাসটার উপরে কিন্তু ফোকাস করে তোমরা যারা এতদিন বায়োলজি খুব একটা বেশি পড়তে পারো নাই, সময় হয় নাই অন্যান্য সাবজেক্টের প্রেসারে, তাদের জন্য এইচএসসি পরীক্ষার কমপ্লিট একটা প্রিপারেশন কিন্তু আমরা করে দিচ্ছি এই লাইভ ক্লাসগুলোর মাধ্যমে। আমাদের টার্গেট হচ্ছে এই লাইভ ক্লাসগুলোর মাধ্যমে সব ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে আমরা কাভার করব। তো কে কে লাইভে জয়েন করে ফেললো অলরেডি আমাকে একটু জানিয়ে দাও। আর আগের ক্লাসগুলো কারা কারা করছো তারা একটু কমেন্টে জানাও, আমি সবাইকে দেখতে চাই যে আগের সবাইকে আজকে আমি পেলাম কিনা। আমি হচ্ছে আমরা গত কয়েকদিন ধরে ক্লাস নিচ্ছি, আমাদের রুটিনটা তুমি যদি একটু দেখো, আমাদের এই যে হচ্ছে বায়োলজি প্লাস রিভিশন লাইভ ক্লাস, যারা আজকে নতুন জয়েন করলা বা এই মাত্র জয়েন করলা তাদের জন্য বলি, আমাদের ক্লাস কিন্তু শুরু হয়েছিল সেই শনিবারে। সো আমরা হাইড্রা ঘাসফড়িং রুই মাছ এই ক্লাসটা করেছি, আমরা পরিপাক ও শোষণ এই ক্লাসটা করেছি, আমরা রক্ত সঞ্চালন সুস্মিতাপুর ক্লাস করেছি, শ্বাসক্রিয়া শ্বসন সুস্মিতাপুর ক্লাস করেছি, তাই না? আজকে হচ্ছে চলন এবং অঙ্গচালনা, এবং এটা শেষ হলে জিনতত্ত্ব বিবর্তন। এইটুকু হলে তোমার কিন্তু জুওলজি শর্ট সিলেবাসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার কিন্তু এই এক সপ্তাহের মধ্যে আমরা তোমার পুরো জুওলজি সিলেবাসটাকে গুছিয়ে দিলাম, রাইট? সো আগের এই ক্লাসগুলোতে কে কে ছিলা আমাকে একটু কমেন্টে জানাও, এবং তোমাদের কাছে কেমন লাগতেছে ক্লাসগুলো সেটা একটু জানাও। তা আমরা আজকের ক্লাসটা চলন এবং অঙ্গচালনা এটা কিন্তু শুরু করে দেব খুব দ্রুত। আমি তোমাদের সাথে আছি ডক্টর তৌফিক পিকন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে আমি 10 মিনিট স্কুলে মেডিকেল মিশন কোঅর্ডিনেটর হিসেবে আছি তোমাদের সাথে, এবং তোমাদের মেডিকেল অ্যাডমিশন জার্নিতে পুরোটা টাইম কিন্তু আমরা থাকবো। অলরাইট, সো একটু আমি কমেন্টসগুলো দেখি। হ্যাঁ, তাসনিয়া বলেছে ক্লাসগুলো জাস্ট ওয়াও হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ তাসনিয়া, সবগুলো ক্লাস করেছো, ফ্যান্টাস্টিক। শান কে বলেছো? সাবিহা, সাবিহা বলেছো ক্লাস কখন শুরু হয়েছে? এই মাত্র শুরু হলো, তোমাদের ছাড়া কি ক্লাস শুরু হয়? হতেই পারে না। সো আজকে আমাদের ক্লাস হচ্ছে চলন এবং অঙ্গচালনা। সো তোমাদের কাজ কি তোমরা জানো? সেটা হচ্ছে একা একা ক্লাস করা যাবে না, তাহলে কিন্তু আমি মোটিভেশন পাই না কোনো রকম। সো তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে চলে আসতে হবে ক্লাস করার জন্য, ঠিক আছে? ওকে, অলরাইট, একটু ফ্রেন্ডদেরকে নিয়ে আমরা চলে আসি, সো দ্যাট আমাদের ক্লাসগুলোতে আরও পার্টিসিপেন্ট হয়, অ্যান্ড সবাই মিলে যখন ক্লাস করা যায় তখন কিন্তু টিচারের আগ্রহটা অনেক বেশি থাকে, পড়ানোর আগ্রহ অনেক বেশি থাকে, এবং সবাই যখন একসাথে পার্টিসিপেট করে ক্লাসটা বেশি মজার লাগে, তাই না? আরেকটা জিনিস হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আহ, তোমার যেই ফ্রেন্ডটার বায়োলজিতে এখন একটু প্রবলেম আছে, তুমি এবং তোমার ফ্রেন্ড হয়তো অন্যান্য সাবজেক্টের প্রেশার বায়োলজি বড় টাইম পাও না এইভাবে, কিন্তু তোমাদের ইচ্ছা আছে যে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, তো বায়োলজিতে কিন্তু এখন থেকে স্ট্রং হওয়া দরকার, রাইট? তো অবশ্যই শেষের দিকে, বোর্ড পরীক্ষার শেষের দিকে গিয়ে কিন্তু বায়োলজি পড়ার ওরকম টাইম পাওয়া যায় না, এটা আমি বারবার বলতেছি। হ্যাঁ, ফাতেমা তো জোহরা সবাইকে মেনশন করে ফেলছে, থ্যাংক ইউ সো মাচ। দোলা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ঠিক আছে। তো শেষের দিয়ে কিন্তু টাইম পাওয়া যায় না, রাইট? হ্যাঁ, জামান বলেছো, ওয়ালাইকুম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তামান্না বিনতে ওয়ালাইকুম আসসালাম। অলরাইট, ঠিক আছে, আমাদের সাথে দেখতে পাচ্ছি অনেকে কিন্তু যুক্ত হয়ে গেছে। সো সবাইকে একটু মেনশন করে ফেলো, অথবা একটু তার সাথে ক্লাসটা শেয়ার করে ফেলো, যে ও হয়তো মিস করে ফেলবো, ওর হয়তো মনে নেই যে আজকেও 7টায় ক্লাস আছে, যারা আগের দিন ক্লাস করেছে। তো সবাইকে ডেকে নিয়ে আসো, ওকে? এই দায়িত্বটা তোমাদের উপরে দিয়ে দিলাম, ওকে? আমি কিন্তু সব জায়গায় শেয়ার করতেছি না, এই দায়িত্বটা তোমাদের দিলাম। আমি তোমাদের ক্লাস নিব, এটা হচ্ছে আমার দায়িত্ব। আর তোমাদেরকে দায়িত্ব দিলাম হচ্ছে একটু ফ্রেন্ডদেরকে নিয়ে আসার, পারবা তো এটুকু আশা করি, ঠিক আছে? আচ্ছা, আমাকে কি ঠিকঠাক মতো ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে? তোমরা একটু বলো তো আমাকে। আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, আমাকে একটু কাইন্ডলি সবাই বলো। হ্যাঁ, এম এন জামান, ওকে, ঠিক আছে। তো চলো আজকে আমরা
একটু শুরু করি আমাদের চলন এবং অঙ্গচালনা এই চ্যাপ্টারটায় সিকিউ ঘুরে ফিরে একদম একটা টপিক থেকে আসে এটা বলা যাবে না, কিন্তু এই জাস্ট 4টা টপিক যদি তুমি পড়ো আমার মনে হয় সব বোর্ডের মোটামুটি মোটামুটি 80-90% সিকিউ এখানে কভার হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এই 4টা টপিক যদি তুমি পড়ো। তোমরা অনেকে ভুলে যাও চলনাঙ্গ চলনা চ্যাপ্টার মানে কিন্তু শুধু সবাই ভাবো যে এখানে শুধু অস্থি আছে, এখানে কিন্তু পেশিও আছে। ঠিক আছে, তো পেশির মধ্যে তোমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে পেশি, এবং পেশির মধ্যে ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎপেশি, এই 3টা পেশির যে বৈশিষ্ট্যগুলো আছে এবং এদের মধ্যে যে পার্থক্যগুলো আছে এই জিনিসগুলো তোমাদের সিকিউতে বেশ অনেক আসে। আমি আশা করি তোমরা অলরেডি এটা অনেকেই পারো, অনেক ভালোই পারো। ঠিক আছে, কিন্তু আজকে আমরা একটু গুছানো সৃজনশীলের জন্য কিভাবে লিখতে হবে এবং কোন টপিকগুলো, কোন পয়েন্টসগুলো অবশ্যই বাদ দেওয়া যাবে না। তোমরা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অলরেডি তোমরা অনেক ভালো পারো, জাস্ট হয়তো সিকিউতে একটু গুছায় লিখলে তোমার মার্কসটা কিন্তু ভালো আসবে। এটাতে কিন্তু ডিফারেন্স হয়ে যাবে, সবাই লিখবে বাট কেউ হয়তো 80 পাবে, কেউ হয়তো 95 পাবে। জাস্ট কিছু সিম্পল জিনিস যদি খাতার মধ্যে থাকে অবশ্যই দেখবা যে তার মার্কসটা কিন্তু বেশি আসবে। সো এটা আমরা আজকে ক্লাসে বলে দিব। সেকেন্ড জিনিস হচ্ছে অস্থি। অস্থির মধ্যে আমরা 3টা অস্থি নিয়ে একটু পড়বো। একটা হচ্ছে কশেরুকা, তোমরা জানো কশেরুকা কি, আমাদের যে ভার্টিব্রাল যে কলাম আছে এখানে আমাদের যেই কিগুলো আছে কশেরুকাগুলো আছে, তাই না? অনেক ধরনের কশেরুকা আছে আমরা জানি, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল। সো অনেক ধরনের কশেরুকা আছে, কশেরুকাগুলো নিয়ে আমরা পড়বো। সাদিয়া আফরিন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তাসনিয়া, ওয়ালাইকুম আসসালাম। অপূর্ব, হ্যাঁ অপূর্ব রানী, এই তো ভালো আছি, আদাব। আর কে কে আছো আমাদের সাথে? সবাইকে একটু দেখে ফেলতে চাই কুইকলি। অলরাইট, তাহলে এরপরে আছে আমাদের কশেরুকার পরে আছে হিউমেরাস এবং হচ্ছে ফিমার। হিউমেরাস মানে কোনটা? এই যে হাতের যে হাড়টা, এই যে আমাদের আর্ম, এই জায়গার যে হাড়টা আছে এই হাড়টা হচ্ছে হিউমেরাস, আর আমাদের পায়ের যে বড় হাড়টা আছে এটা হচ্ছে ফিমার। তো এই দুইটা অস্থি যদি আমরা একটু মোটামুটি পড়ি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। সাথে হ্যাভার্সিয়ান তন্ত্র, এই সিস্টেমটা পড়তে হবে। হ্যাভার্সিয়ান সিস্টেম কি তোমরা অলরেডি যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য আমি শিখাই দিব খুব সুন্দর করে, ছবি দেখাই দিব। হ্যাভার্সিয়ান সিস্টেম, ছবি আঁকতে পারবা, লিখতে পারবা, জাস্ট ছবিটা আঁকলে এবং অল্প কিছু কথা লিখে দিলেই কিন্তু এখানে 3-এ 3 অথবা ঘ নাম্বার আসলে 4 পাওয়া যায়। সো খুবই ইন্টারেস্টিং। বায়োলজিতে আমি বারবার বলছি, বায়োলজিতে কিন্তু A+ পাওয়া সোজা এবং 95+ মার্কস পাওয়া বেশ সোজা। কারণ হচ্ছে তুমি জাস্ট কিছু চিত্র এবং কিছু স্পেসিফিক পয়েন্ট লিখে ফেললেই তুমি স্যারের মার্কস কাটার কোনো জায়গাই থাকে না। কেমন? অলরাইট, এরপরে আছে হচ্ছে অস্থিভঙ্গ নিয়ে ছোট্ট একটা কথা, যে 3 টাইপের অস্থিভঙ্গ আছে সেটা নিয়ে আমরা পড়বো। সো আজকের ক্লাসে অনেক বেশি যে পড়া তা না, কিন্তু এইটুকু যদি আমরা একটু গুছায় পড়ে ফেলতে পারি আমার এই এত বড় চ্যাপ্টারটা কিন্তু আমার কমে আসবে, কম্প্যাক্ট হয়ে আসবে। এই চ্যাপ্টারটা মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউর জন্য। ঠিক আছে, বেশ অনেক এমসিকিউ এখানে কিন্তু আসে। সো তোমরা যেটা করবা সেটা হচ্ছে, আমরা তো এটা এমসিকিউর জন্য পড়বই, এমসিকিউর জন্য তোমরা পড়বাই, আমরা সিকিউর পুরোটা আজকে কভার করব। ওকে, অলরাইট, আমি দেখতে পাচ্ছি আমাদের এমডি লুৎফর রহমান আইডি থেকে, হ্যাঁ সবাইকে মেনশন করে দিয়েছো। আর রোকসানাকে পেয়ে গেছি, ইয়েস রোকসানা আমাদের খুবই খুবই রেগুলার স্টুডেন্ট, সবগুলো লাইভ ক্লাসে আমি দেখতে পেয়েছি রোকসানাকে, তাসনিয়া, অপূর্ব, এদেরকে আমি সব ক্লাসেই দেখতে পেয়েছি, এয়ার হাসান, হ্যাঁ, তারপরে হচ্ছে জান্নাতুল মিম, ইয়েস। অলরাইট, তাহলে শুরু করি আমরা। সবাই মোটামুটি চলে আসছে মনে হচ্ছে, এখন বেশ একটু সময় লেগে যায় সবার যুক্ত হইতে, তাই না? এতক্ষণ আসলে সবাই দেখি নাই যে যুক্ত হইতে পারছো, এখন মনে হচ্ছে মোটামুটি আমরা সবাই যুক্ত হয়ে গেছি। তাহলে আমি তাহলে হচ্ছে এটা করি যে আর সময় নষ্ট না করে তোমাদের সাথে ক্লাসটা শুরু করে দিই। তাহলে আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে পেশি। এবং দেখো এইখানে একটা ছবি আছে, তুমি দেখতে পাচ্ছ, এই ছবিটায় 3 ধরনের পেশি আছে। একটা হচ্ছে লেখা আছে ইংরেজিতে স্কেলিটাল মাসেল। স্কেলিটাল মাসেল মানে কি? এই যে এটা কিন্তু স্কেলিটাল মাসেল, হ্যাঁ স্কেলিটাল মাসেল। স্কেলিটাল মাসেল মানে কি বাংলায় বা তোমাদের বইতে যে জিনিসটা লেখা আছে সেটা হচ্ছে ঐচ্ছিক পেশি।
ঐচ্ছিক পেশি, তাই না? কথাটার মধ্যেই বোঝা যাচ্ছে ঐচ্ছিক কথাটার মানে কি, মানে আমরা নিজেদের ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি। এটা তোমরা সবাই জানো, আই হোপ সবাই জানি ইনশাল্লাহ। সো এখন এই ঐচ্ছিক পেশির আরো কয়েকটা নাম আছে, আরো কয়েকটা কি নাম আছে, যেমন স্কেলিটাল মাসেল, অর্থাৎ এই মাসেলটা কঙ্কাল বা হাড়গোড়ের গায়ে লেগে থাকে বেশিরভাগ, ঠিক আছে, কঙ্কাল পেশি। দ্যাটস ওয়াই এটার আরেকটা নাম হচ্ছে কঙ্কাল পেশি। এর আরও নাম আছে, যেমন কি চিহ্নিত পেশি। চিহ্নিত মানে কি, এই মাসেলগুলোর গায়ে দেখো এরকম এরকম স্ট্র্যাটেড বা দাগ আছে, ঠিক আছে, দাগ আছে, এই জন্য এটাকে বলা হয় আবার চিহ্নিত পেশি। কি পেশি? চিহ্নিত পেশি। তাহলে এগুলো হচ্ছে এই ঐচ্ছিক পেশির নাম। তাহলে নামের মধ্যেই কিন্তু বেশ অনেকগুলো কথা চলে আসছে। দেখো, ঐচ্ছিক পেশি মানে তুমি তোমার নিজের ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারো, যেটা অনৈচ্ছিক বা হৃৎপেশিতে কিন্তু করা যায় না, ঠিক আছে। কঙ্কাল পেশি, কারণ এটা কঙ্কাল তন্ত্রের সাথে আমাদের বডির সাথে লাগানো থাকে এবং আমাদের কঙ্কাল বা বডির যে ফুল স্কেলিটনটা আছে এটাকে মুভ করতে হেল্প করে পেশিগুলো, ঠিক আছে, এর একটা কাজ চলে আসছে। চিহ্নিত পেশি মানে এর গাঠনিক একটা ধর্ম কিন্তু আমরা অলরেডি বুঝে ফেলছি, যে এর গায়ে কি থাকবে, দাগ দাগ থাকবে, তাই না? ওকে, আচ্ছা আমাকে তোমরা একটু কমেন্টে বলো তো, বায়োলজি সাবজেক্টটা কার কার পছন্দের, মানে কার কার খুবই পছন্দের, কার কার খুবই অপছন্দের, আর কার কার নিউট্রাল, খুব পছন্দ না অপছন্দ না, বলো তো এটা। হ্যাঁ, এইচএসসি 26-এ যদি কেউ মানে থেকে থাকো তোমাদের বড় ভাই আপুদের সাথে, 25-এর ভাই আপুদের সাথে থাকো, তুমিও ক্লাসটা করতে পারো, বিকজ এই চ্যাপ্টারটা তোমার যদি ইয়ার ফাইনালে থাকে তাহলে তো এখনই পড়া হয়ে গেল, তাই না? নিউট্রাল, ওকে, অপর বলছে নিউট্রাল। তারপরে আর আর কার কি মতামত? বায়োলজি সাবজেক্টটা খুবই পছন্দ কার কার, খুবই অপছন্দ কার কার? ওকে, নাবিলার কাছে নিউট্রাল, নিউট্রাল, নিউট্রাল। পছন্দের হচ্ছে আখি, গুড, ভেরি গুড, ও অনেকগুলা লাভ দিছে, মানে খুবই পছন্দ বায়োলজি। ওকে, এমএন বলছে খুবই অসাম সাবজেক্ট, দোলা বলছে নিউট্রাল, ভালো লাগে। সাদিয়া বলছে আমার মাঝামাঝি পছন্দের, অতটাও ভালো লাগে না। হেয়ার বলছে মারাত্মক পছন্দ, হেয়ার বলছে মারাত্মক। ওকে, ফেভারিট নিউট্রাল। আমি দেখছি খারাপ একদম কারোর লাগে না, নাকি তোমরা ভয়ে বলতেছো না যে খারাপ লাগে? বলো তো, ভয় পাচ্ছে নাকি যে ভাই আবার বকা দিবে? না, বকা দিব না, খারাপ লাগতেই পারে, বালেশ্বর ভালো লাগবে অন্য কথা নেই। ফার্স্ট পার্ট ভালো লাগে না, এই যে এইটা একটা খুব ভালো কথা বলছে, যে ভাই বোটানি ভালো লাগে না, জুওলজি বেশ ভালো লাগে, এরকমও অনেকের আছে। ইয়েস, আখি বলছে পছন্দের, মঞ্জু আরা বলছে ফেভারিট, গুড। ফাহমিদা বলছে পছন্দের, লুৎফুর পছন্দের, নিউট্রাল, জুওলজি ফেভারিট, ওকে, ঠিক আছে। আব্দুল্লাহ বলছে আমার ফেভারিট, ঠিক আছে। বোটানি একটু বোরিং লাগে। আচ্ছা, আমার একটা এখানে হাইপোথিসিস আছে, যে কোনো একটা সাবজেক্ট তোমার পছন্দ হবে নাকি হবে না, এইটা অনেক বেশি ডিপেন্ড করে কোন টিচার তোমাকে পড়াচ্ছে, ঠিক আছে, কোন টিচার তোমাকে পড়াচ্ছে এটার উপর অনেক ডিপেন্ড করে। আমার এসএসসিতে থাকতে ম্যাথ একদমই পছন্দ ছিল না, ঠিক আছে, ম্যাথ আমার একদমই পছন্দ ছিল না, ভালোও লাগতো না কোনোদিন। আমার বোনের ম্যাথ অনেক পছন্দ ছিল, ও অলিম্পিয়াডে ভালো প্রাইজ টাইজও পাইতো। আমার ম্যাথ কখনোই ভালো লাগতো না, আমি শুধু পরীক্ষার আগের দিন কিছু ম্যাথ ট্যাথ করতাম। মার্কস ভালো হতো, স্কুলের ম্যাথে তো মার্কস ভালো পাওয়া খুব একটা মানে কঠিন কিছু না, কিন্তু ম্যাথ সাবজেক্ট আমার খুব একটা ভালো লাগতো না, ঠিক আছে। আমার কেমিস্ট্রি ভালো লাগতো খুব, আমার ফিজিক্স খুব ভালো লাগতো, বায়োলজি মোটামুটি লাগতো স্কুলে থাকতে, কিন্তু ম্যাথ ভালো লাগতো না। এখন আমি ভাবতাম যে আমার ম্যাথ কখনোই ভালো লাগে না, আমি জাস্ট করার জন্য ম্যাথ করি। বাট আমি যখন এইচএসসিতে নটরডেম কলেজে আসলাম পড়তে, তখন নটরডেমের, তোমরা সবাই জানো নটরডেমের ম্যাথ ডিপার্টমেন্টটা খুব ফেমাস, স্যাররা, ঠিক আছে, রেজা স্যার, জওহরলাল স্যার, হ্যাঁ সবাই এখন যদিও নাই। তারপর হচ্ছে আমাদের সুশান্ত স্যার ছিলেন, তো খুবই ফেমাস, এবং স্যাররা এত দারুণ পড়ায়। আমাদের ছিলেন বিদ্যুৎ স্যার নামে একজন স্যার ছিলেন, হ্যাঁ, তারপর হচ্ছে স্ট্যানলি স্যার, তোমরা হয়তো নাম শুনে থাকবা কেউ, আমি জানি না শুনছো কিনা। তো এই স্যারদের কাছে আমি যখন ম্যাথ পড়লাম, ইভেন প্রাইভেটও পড়ি নাই কারোর কাছে, কলেজেই ক্লাসে যখন তারা ম্যাথ করাইতো,
এত সুন্দর করে ম্যাথ করাইতো, সো আমার তখন এই ম্যাথটা একদম পছন্দের সাবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, এই ম্যাথটাই হয়ে গেল আমার পছন্দের সাবজেক্ট। তো তখন আমি একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে তুমি আসলে কোন সাবজেক্টটা পছন্দ করবা না করবা, সব সাবজেক্টে আসলে মজার। ট্রাস্ট মি, সব সাবজেক্ট শেখার মধ্যে অনেক মজা আছে। বাট ইটস জাস্ট অ্যাবাউট দ্য টিচার, যে তোমাকে পড়াচ্ছে। যদি যে টিচার পড়াচ্ছে তার পড়া তুমি বুঝতে পারো, যে টিচারের কাছে পড়ছো তাকে ভালো লাগে, তার পড়ানোর স্টাইল ভালো লাগে, এবং সে তোমাকে ওই জিনিসটা সাবজেক্টটা পড়াতে ইন্সপায়ার করতে পারে, তাইলে দেখবা যে ওই সাবজেক্টটা কিন্তু পছন্দ হয়ে যায়। হ্যাঁ, এইটা হচ্ছে আমার একটা থিওরি, যেটা আমি কলেজে উঠে শিখছি, এবং তারপর থেকে আমি ম্যাথ বেশ পছন্দই করি। ঠিক আছে, এরপরে আবার মেডিকেলে আসার পরে অনেকদিন ম্যাথ ট্যাথ করা হয় না, এখন আর ভালো লাগে না। ওই যে জামান বলছে আই হেট ম্যাথ, অঞ্জনা বলছে ম্যাথ ভালো লাগে না। ঠিক আছে, কিন্তু ইনশাল্লাহ বায়োলজি, এই যে আমরা কিছু ক্লাস নিলাম, তোমরা বুঝতে পারতেছো বায়োলজি কিভাবে পড়তে হয়। তোমরা যদি চাও ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরও ক্লাস নিব তোমাদের, সো দ্যাট বায়োলজি সাবজেক্টটা তোমাদের কাছে অ্যাটলিস্ট ইন্টারেস্টিং লাগে। এবং যেই সাবজেক্টটা ইন্টারেস্টিং লাগে ওই সাবজেক্টটা কিন্তু পড়তে এত খারাপ লাগে না, এত কষ্ট লাগে না। ঠিক আছে, তো বায়োলজি যে মজা, এটা তুমি কখন পাবা? ম্যাথের মজা তুমি কখন পাবা জানো? যখন তুমি সূত্রগুলা শুধুমাত্র সূত্রের মতো না পড়ে ফিল করতে পারবা যে আচ্ছা এই সূত্রটার অ্যাপ্লিকেশনটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কেন এই লজিকটার পরে এই লজিকটা। সো এইটা যখন তুমি বুঝতে পারবা, ম্যাথ তোমার কাছে মারাত্মক মজা লাগবে। ফিজিক্স তুমি যখন চিন্তাটাকে অনেক ব্রড করতে পারবা, চিন্তাটাকে যখন একটা লজিক্যাল সিকোয়েন্স স্টেপ বাই স্টেপে নিতে পারবা, হ্যাঁ, এবং সেখান থেকে যে কোনো একটা কমপ্লেক্স প্রবলেম ফিজিক্স দিয়ে সলভ করতে পারবা, তখন তোমার ফিজিক্স খুবই মজা লাগবে। কেমিস্ট্রি যখন তুমি একদম মলিকুলার লেভেলের মেকানিজমগুলো বুঝতে পারবা, কোনটা কেন হয়, প্রতিটা কেনর অ্যান্সার যখন জানতে পারবা কেমিস্ট্রিতে, দেখবা যে খুবই দারুণ লাগবে। কারণ দেখা যায় কি, তোমরা পড়ো কি, হ্যাঁ এই বিক্রিয়াটা এটা থেকে এটা উৎপাদন হয়, এখন তুমি কিন্তু এইটা আর পড়ো না, আচ্ছা এটা থেকে এটা কেন হইলো, এর পরের স্টেপটা তাইলে এটা কেন হইলো, তাহলে এটা কেন হইলো। তুমি যত বেশি কেনর অ্যান্সার জানবা, তত বেশি তোমার কাছে সায়েন্স সাবজেক্টগুলো মজা লাগবে। বায়োলজি মজা পাওয়ার সবচেয়ে সবচেয়ে ইজিয়েস্ট একটা ওয়ে হলো ছবি এবং অ্যানিমেশন দেখা, যাতে অ্যাকচুয়ালি পুরো সিস্টেমটা কিভাবে হচ্ছে, এই সিস্টেমটার একটা ভিজুয়ালাইজেশন যখন তুমি পাবা, মজা লাগবে। আর একটা জিনিস হচ্ছে, তুমি যা শিখতেছো এই শেখাটার একটা রিয়েল লাইফ ইম্প্যাক্ট আছে, এটা যখন তুমি বুঝতে পারবা। বায়োলজির কি আছে জানো, একটা বায়োলজি সাবজেক্টটার একটা রিয়েল লাইফ ইম্প্যাক্ট আছে। রিয়েল লাইফ ইম্প্যাক্ট মানে কি? এই যে দেখো তুমি পেশি পড়তেছো, অস্থি পড়তেছো, আলটিমেটলি এই জিনিসটা আমাদের হিউম্যান বডির পার্ট, তাই না? তুমি হিউম্যান বডি নিয়ে পড়াশোনা করতেছো, তো হিউম্যান বডি নিয়ে যেহেতু পড়াশোনা করতেছো, তার মানে তুমি যখন ডক্টর হবা, তুমি এই হিউম্যান বডিটাকে ট্রিট করতে পারবা। কারোর কোনো পেশি মাসেলে কোনো প্রবলেম হইলে তুমি বুঝতে পারবা, কেন প্রবলেমটা হয়েছে বুঝতে পারবা, ওইটাকে ট্রিট করতে পারবা, এবং ওই মানুষটা সুস্থ হয়ে যাবে। খুবই মজার, খুবই একটা ফুলফিলিং এক্সপিরিয়েন্স। তুমি অস্থি পড়তেছো, যখন অর্থোপেডিক্সে যাওয়া, কারোর হাড় ভেঙে গেছে, খুব সুন্দর করে তারা কত সুন্দর করে জোড়া লাগাই দিচ্ছে, একটা মানুষ হাঁটতেই পারতো না, শুয়েছিল, সে এখন হাঁটতে পারতেছে, দৌড়াইতে পারতেছে। সো খুবই দারুণ দারুণ জিনিস। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে যে কোনো সাবজেক্ট মজা পাওয়ার জন্য কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো ফোকাস করতে হবে। সো আমরা একটু ছবি বেশি দেখবো আজকে, হ্যাঁ, সো দ্যাট আমাদের কাছে বোরিং না লাগে। তাহলে এইটা হচ্ছে আমার গেলে স্কেলিটাল মাসেল। ওকে, আমরা একটু পড়ায় ফিরে আসি। আর এক টাইপের মাসেল কি, সেটা হচ্ছে স্মুথ মাসেল। এটা কি, এটা জিনিসটা হচ্ছে, এটা যেরকম ঐচ্ছিক পেশি, তো আমাদের বডিতে এমন অনেক মাসেল আছে যেগুলোকে আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না, এবং আমাদের নিজেদের কন্ট্রোল করা আসলে দরকারও নাই, নিজেরা কন্ট্রোল করতে গেলে অনেক ভজঘট হয়ে যাইতো। যেমন কি, যে দেখো তোমার ইন্টেস্টাইন দিছে এখানে, হ্যাঁ, ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র এগুলো দিছে। তো আমরা যদি চিন্তা করো, তুমি খাওয়ার পরে তোমার সবসময় চিন্তা করতে হইতো যে আমার নিজেকে কাজ করে করে আমার এই খাবারটাকে হজম করানো লাগবে, কত প্যাথেটিক একটা ব্যাপার। অনেক কাজ বেড়ে যেত আমাদের লাইফ, আমরা আর কিছুই করতে পারতাম না। বাট এই অনৈচ্ছিক পেশিগুলা একা একাই কাজ করতে থাকে, একা একাই কাজ করতে থাকে, আমাদের কোনো কন্ট্রোল দরকার হয় না। ঠিক আছে, সো এই জন্য আমাদের বডিতে অনেক অনৈচ্ছিক পেশি দরকার হয়। তো অনৈচ্ছিক পেশিগুলাকে আমরা স্মুথ মাসেল বলি। ঠিক আছে, স্মুথ মাসেল। কেন স্মুথ? কারণ এর গায়ে এরকম কোনো দাগ নাই, এখানে যেরকম চিহ্নিত ছিল, এই চিহ্নিত পেশিকে আমরা রৈখিক পেশি বলি। দেখো এটার আর একটা নাম আছে, রৈখিক পেশি। ঠিক আছে, অনেক নাম আছে। তো স্মুথ মাসেলগুলো দেখো কিরকম, একটা মাকু আকৃতির। মাকু, মাকু বুঝো, মানে মাছ টাইপের আর কি। ঠিক আছে, মাছের বডিটা যেরকম হয় ওটাকে বলে মাকু, এরকম।
সো স্পিন্ডেল শেপের হয় অনৈচ্ছিক পেশিগুলা, এবং এদের মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে আর কি। তো এটা হলো অনৈচ্ছিক পেশি। আর স্পেশাল একটা জিনিস হলো এই কার্ডিয়াক পেশি। কার্ডিয়াক পেশি হলো বা আমাদের হৃৎপিণ্ডের পেশি হলো একটা স্পেশাল টাইপের পেশি। কিরকম স্পেশাল? কারণ এর যে গঠন, এই গঠনটা হচ্ছে ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজ হলো অনৈচ্ছিক পেশির মতো। মানে কি ভাইয়া? মানে হলো এই হৃৎপিণ্ডের যে মাসেলগুলো দেখো, দেখতে কিন্তু কিছুটা এই স্কেলিটাল মাসেলের মতোই, তাই না? দেখতে কিছুটা স্কেলিটাল মাসেলের মতোই, এদের মধ্যে শাখা আছে, হ্যাঁ, অনেক কিছু আছে, এবং এরকম স্ট্র্যাটেড মানে চিহ্নিত পেশির মতোই দেখতে। কিন্তু হৃৎপিণ্ডের মাসেলকে আমরা ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি? বলো তো। একজন বলছে অর্গানিক কেমিস্ট্রি খুবই বাজে লাগে। ট্রাস্ট মি, ট্রাস্ট মি, তুমি যদি ভালো করে অর্গানিক কেমিস্ট্রি পড়ো বা ভালো করে অর্গানিক কেমিস্ট্রি বোঝো, অর্গানিক কেমিস্ট্রি উইল বি ইউর ফেভারিট থিং টু স্টাডি। ঠিক আছে? আমি কি বলবো, আমার খুব লাকি যে ক্লাস 9-10-এ থাকতে একজন খুবই চমৎকার একজন টিচার পাইছিলাম। স্যার এখনও পড়ান, খুব সম্ভবত খুলনাতে আছেন, মমিন স্যার নাম। তো ওনার কাছে আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়ি ফার্স্ট আমার লাইফে, এবং স্যারের পড়ানো এত চমৎকার ছিল, আমরা এসএসসির আগেই মানে 9-10-এ থাকতেই এইচএসসির বইয়ের সমস্ত অর্গানিক কেমিস্ট্রি যা যা কিছু ছিল আমরা সব পড়ে ফেলছিলাম। অ্যান্ড দ্যাটস ওয়াই আমার এইচএসসিতে উঠে অর্গানিক কেমিস্ট্রি পড়াই লাগে নাই। সো আই এম সো গ্রেটফুল টু আমার ওই টিচার যে আসলে এত সুন্দর করে অর্গানিক কেমিস্ট্রি পড়াইছিল। তো তোমরা যদি অর্গানিক কেমিস্ট্রি খুব ভালো করে পড়ানো যায়, তুমি দেখবা ওইটাই তোমার ফেভারিট থিং হয়ে যাবে। কেমন? হ্যাঁ, এই যে দেখো অনেকের কিন্তু আছে অর্গানিক কেমিস্ট্রি খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম, তাহলে হৃৎপিণ্ড আমরা কিন্তু ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি। এই যে দেখো হাতটা আমি ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি, পা ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি, এই যে ঘাড়ের দিকে দিকে নাড়াতে পারতেছি। বাট হৃৎপিণ্ড কিন্তু আমরা ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি না। এই জন্য ফাংশনালি বা কাজের দিক থেকে এটা অনৈচ্ছিক পেশি, একা একাই বিট করে। বাট এটার গঠন তুমি যদি দেখো মাসেলগুলা, তাহলে এটা ঐচ্ছিক পেশি। তাহলে তোমাদের লিখতে হবে কি এই জিনিসটা, আমি বইয়ের চার্টটাই সরাসরি এখানে তুলে দিছি, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। ক্লিয়ারলি দেখা যাচ্ছে? আমাকে একটু বলো। দেখা যাচ্ছে আশা করি, তারপর আমি বলে দিব, অসুবিধা নেই। তাহলে এখানে প্রায় 13 থেকে 14টা পার্থক্যের পয়েন্ট আছে। সো বেসিক্যালি তোমাকে আর বৈশিষ্ট্য আলাদা করে পড়ার কাছে নয়, তুমি যখন এই পার্থক্য পড়বা এটাই বৈশিষ্ট্য, তোমার কাছে যদি বৈশিষ্ট্য আসে এইগুলা লিখে দিবা, আর যখন পার্থক্য আসবে এইভাবে লিখবা। তো আমরা অলরেডি দেখো আমরা যখন নামগুলা পড়ছি তার মধ্যেই অনেকগুলা বৈশিষ্ট্য এবং পার্থক্য অলরেডি পড়ে ফেলছি। দেখো কত মজার জিনিসটা। তোমার এখন আর কষ্ট করে অনেক কিছু যে পড়তে হবে এরকম না, কারণ অলরেডি দেখো কয়েকটা জিনিস পড়ে ফেলছি। কিরকম পড়ে ফেলছি দেখো। চিত্র 14 নাম্বারে, এটা অবশ্যই আঁকবা, ঠিক আছে? পার্থক্য আসুক বৈশিষ্ট্য আসুক, চিত্রটা আঁকবা। দেখো তোমাদের এই ছবিটাই আমি দেখাইছি, তারপরও তোমাদেরকে আমি একটু বড় করে একটা ছবি দেখাই। ওকে, ঠিক আছে। তাইলে দেখো তুমি কিভাবে আঁকবা পরীক্ষার খাতায়, খুব দ্রুত করে এঁকে ফেলবা এরকম। ওকে, সে স্কেলিটাল পেশি আঁকবা এরকম, জাস্ট এরকম টিউবের মতো দাগ দিবা। হ্যাঁ, তারপরে হচ্ছে তুমি কি করবা, এ দেখো স্কেলিটাল পেশি দিলা। এখন এটার কিন্তু কোনো শাখা প্রশাখা নাই, ঠিক আছে? এটা কিন্তু কোনো শাখা প্রশাখা নাই, এটার সাথে আরেকটা এরকম দিবা, চাইলে আরেকটা এরকম দিতে পারো, 2-3টা দিলেই হবে, ঠিক আছে? দিয়ে এগুলোর মধ্যে এরকম দাগ দিবা। দাগ মানে কি, এটা হচ্ছে রৈখিক পেশি বা চিহ্নিত পেশি আমরা জানি, এই জন্য এটার মধ্যে আমি কি করব, দাগ দিব, ঠিক আছে? দাগ দিব, রৈখিক পেশি বা চিহ্নিত পেশি আমার হয়ে গেল। এবং এর কি থাকবে, পেরিফেরির দিকে নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা কোষের মধ্যে একটা করে নিউক্লিয়াস দিবা, এবং এটাই হচ্ছে তোমার স্কেলিটাল মাসেলের চিত্র। অনৈচ্ছিক পেশির চিত্র কিভাবে আঁকবা, এই যে জাস্ট এরকম মাছের মতো দিবা, 1 2 এরকম দিলেই হয়ে যাবে, এই তোমার অনৈচ্ছিক পেশি হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে আঁকলেই ব্যাস, আর কিছু লাগবে না। এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। দেখো
অনৈচ্ছিক পেশির নিউক্লিয়াসগুলো আমি কিন্তু রাখছি সব মাঝখানে, একদম মাঝ বরাবর কোষের মাঝখানে থাকে অনৈচ্ছিক পেশির নিউক্লিয়াস, ঠিক আছে, এবং একটাই নিউক্লিয়াস থাকে। এইটা এবং হৃৎপেশি দুইটা প্রায় সিমিলার, বাট হৃৎপেশিতে জাস্ট এরকম একটু শাখা আছে। কি আছে? হৃৎপেশিতে এরকম একটু শাখা আছে, বুঝতে পারছো? তাহলে হৃৎপেশিতে এরকম একটু শাখা আছে, এরাও চিহ্নিত, এদের মধ্যেও দাগ আছে, এদের মধ্যেও দাগ আছে, চিহ্নিত পেশি। বাট মজার বিষয় হচ্ছে এদের এখানে কিছু কিছু দাগ তুমি একটু মোটা করে দিতে হবে। কি করবা? কিছু কিছু দাগ একটু মোটা করে দিবা, কিছু কিছু দাগ একটু মোটা করে দিবা। এই মোটা দাগগুলাকে কি বলে জানো তোমরা? বলতে পারবা? হৃৎপেশিতে একটা স্পেশাল জিনিস থাকে, মোটা মোটা কিছু দাগ দিবা, স্পেশাল জিনিসটার নাম কে বলতে পারবা? হ্যাঁ, স্লাইড দিয়ে দিব আখি, চিন্তার কিছু নাই, স্লাইড দিয়ে দিব, কোনো সমস্যা নাই। অ্যাপ ট্যাপ লাগবে না, স্লাইড দিয়ে দিব, এই হচ্ছে লাইভের কমেন্টসেই তোমরা পেয়ে যাবা। কিন্তু তাকে তাকে আমি দিব যারা হচ্ছে ক্লাসটা ফ্রেন্ডদের কাছে দিবা, ঠিক আছে? ফ্রিতে দিব না, ক্লাসটা যারা ফ্রেন্ডদের কাছে দিবা তাদেরকে দিব। আচ্ছা, আমি সব কিছু দিব, তাহলে তোমাদেরকে আমাকে একটু হেল্প করতে হবে। আমি যেহেতু তোমাদের হেল্প করবো, তোমরা আমাকে একটু হেল্প করবা। সেটা কেমনে? এই যে তোমার যে ফ্রেন্ডটার যার দরকার নাই তাকে আনবা না, যেমন বাবা চাচা মামা খালাদের সাথে এই ক্লাস শেয়ার করবা না, ঠিক আছে? তুমি কি করবা? তুমি তোমার যে ফ্রেন্ডগুলা মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়তে চায়, বা বায়োলজিতে ভালো করতে চায়, বা বায়োলজিতে পড়তে চায়, বা গ্যাপ আছে মনে হয়, তাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? ওকে, আনিকা বলছি ইন্টারক্যালাটেড ডিস্ক, ভেরি গুড। এটার নাম হচ্ছে ইন্টারক্যালাটেড ডিস্ক। এই ইন্টারক্যালাটেড ডিস্ক জিনিসটা হচ্ছে হৃৎপেশির একটা একদম স্পেশাল একটা বৈশিষ্ট্য। তাহলে ছবি আঁকা বুঝলাম, এটা অলরেডি আমরা পারবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে ছবি গেল, পারবো, এটা আমরা দেখাইছি। কাজ কি দেখো, কাজ অলরেডি আমরা পড়ে ফেলছি। আমাদের রৈখিক পেশি কি কাজ করে? আমাদের অঙ্গ সঞ্চালন করে, হাত পা নাড়ানাড়ি করে। মসৃণ পেশি কি করে? বিভিন্ন নালীতে বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। অলরেডি বলে ফেলছি যে আমার ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রের মধ্যে কি থাকে? স্মুথ বা অনৈচ্ছিক পেশি থাকে। এরা এই খাদ্য বস্তুর চলাচলকে হয়তো নিয়ন্ত্রণ করে, মানে যেখানেই থাকুক সে ওইখানে বস্তুর চলাচলকে নিয়ন্ত্রণ করে। আর হৃৎপেশির কাজ তো আমরা জানি, হৃদস্পন্দন ঘটানো, এটার মধ্যে মানে তেমন কিছু নেই। ওকে, কোথায় কোথায় থাকে? স্কেলেটাল পেশি কোথায় থাকবে? তুমি চিন্তা করে দেখো, যত জায়গা তুমি নিজে নিজে নাড়াচাড়া করতে পারো, যতগুলো জায়গা বা যত কিছু তুমি নিজে নিজে নাড়াচাড়া করতে পারবে, সব ঐচ্ছিক পেশি। যেমন কি দেখো, বিভিন্ন অস্থির সাথে আমাদের বডিতে যত হাড় আছে, এই যে হাত পা, হ্যাঁ, বডি, তারপরে বাটি, এগুলোর সাথে যত আছে পেশি সবই আমাদের ঐচ্ছিক পেশি। তুমি চোখ একা একা নাড়াইতে পারো, তুমি চোয়াল একা একা নাড়াইতে পারো, তুমি ঠোঁট নাড়াইতে পারো, গলবিল নাড়াইতে পারো। কিন্তু চিন্তা করো, গলবিল ঢেক, আমরা বলি না ঢোক গেলা, এই ঢোক গেলাটা কি একা একা তুমি করতে পারতেছো, ঠিক আছে, চাইলেই করতে পারতেছো। তাহলে গলবিল কিন্তু তোমার ঐচ্ছিক পেশি। মধ্যচ্ছদা এবং ইন্টারকোস্টাল পেশি মানে কি? আমাদের যে ডায়াফ্রাম আছে, আগের দিন আপু শ্বসনের সময় পড়াইছে ডায়াফ্রাম এবং আমাদের যে ইন্টারকোস্টাল পেশিগুলো, এগুলো আমরা নিজে নিজে মুভ করতে পারি। কিভাবে? সরাসরি না। দেখো, আমরা যখন শ্বাস নিলাম লাংস ফোলার জন্য, তখন কিন্তু এটাকে আমরা করতে পারলাম। ডায়াফ্রামকে আমরা যদি করে, কি বলে এটাকে, এটা একটা হচ্ছে গ্রামে একটা বাংলা আছে, কোদ দেয়, ঠিক আছে, কোদ দেয়। সো তুমি যদি অনেক জোরে কোদ দাও, এইটা কিন্তু তুমি ডায়াফ্রামটাকে শক্ত করে ফেলতে পারবে। এটা একটা খুব মেডিকেল সুন্দর একটা টার্ম আছে, জিনিসটা হচ্ছে ভালসালভা ম্যানুভার বলে, ঠিক আছে? হাগু করতে বসলে কারো যদি হাগু না হয়, সে যখন খুব জোর করে হাগু করার চেষ্টা করো, এই জিনিসটা একটা মেডিকেলীয় টার্ম আছে, এটাকে আমরা বলি ভালসালভা ম্যানিউভার, ঠিক আছে? এটা আমার অনেক পরীক্ষার সময় কাজে লাগে। এই জিনিসটা আমরা ভেইনস দেখতে পারি, অনেক কিছু দেখতে পারি। তো যাই হোক, তাহলে অবস্থান ঐচ্ছিক পেশিগুলো জানলাম। মসৃণ বা অনৈচ্ছিক পেশি কোথায় থাকবে? যেই সব জায়গায় আমাদের কন্ট্রোল নাই বাট মুভমেন্ট দরকার আছে, যেমন পৌষ্টিক নালী, যেমন রক্তনালী, আমাদের কন্ট্রোল নাই বাট রক্ত প্রবাহ হওয়া লাগবে। শ্বসন নালী, এর মধ্যে দিয়ে আমাদের বাতাস পাস হওয়া লাগবে। মূত্রথলি, মূত্রথলি কিন্তু সংকোচন হওয়া লাগবে, নাহলে তো তোমার কি মূত্রটা সামনের দিকে আসবে না বা বের হবে না। কিন্তু মূত্রথলির সংকোচন কি আমাদের হাতে আছে? নাই। তারপর হচ্ছে জরায়ু, জরায়ুর কন্ট্রাকশন, যখন বেবি হবে, বাচ্চা হবে, তখন কিন্তু জরায়ুর কন্ট্রাকশনের কারণে বাচ্চাটা বের হয়ে আসে। সো এই কন্ট্রাকশন কিন্তু আমাদের হাতে নাই, ঠিক আছে? সো এইগুলাতে কিন্তু থাকে স্মুথ মাসেল। আর
যে হৃৎপেশি যেটা কার্ডিয়াক মাসেল সেটা কই থাকবে, সেটা হচ্ছে হৃৎপিণ্ডে থাকবে। হৃৎপিণ্ডে থাকবে এটা সবাই জানবে, বাট তুমি যেহেতু আমার ক্লাস করতেছো তোমাকে একটু এক্সট্রা জিনিস জানতে হবে, যেটা তুমি তোমার ফ্রেন্ডকে পড়াইতে পারবে। আমার ক্লাসের টার্গেট কি সবাই বলো? আগের দুই ক্লাসে আমি বলছি, ক্লাসের টার্গেট কি কি করতে হবে বলো? আমি পড়ানোর পরে ফ্রেন্ডকে পড়াইতে পারতে হবে, ঠিক আছে? ফ্রেন্ডকে পড়াইতে পারতে হবে, নাহলে শুধু পড়ে গেলা, হ্যাঁ আচ্ছা পড়ছি জানি, হবে না। তুমি যখন পড়াতে যাবা, তুমি কাউকে যখন শিখাতে যাবা, দেখবা যে তোমার নলেজে কোথায় যেন একটা গ্যাপ আছে, তখন তুমি বুঝতে পারবা যে কোন জায়গাটা আসলে তোমার ওই রকম ভাবে পড়া হয় নাই, ঠিক আছে? ওকে, তাহলে হৃৎপিণ্ডের কোন লেয়ারে থাকে? হৃৎপিণ্ডের তিনটা লেয়ার থাকে। কয়টা লেয়ার? তিনটা লেয়ার। একটা হচ্ছে এপিকার্ডিয়াম, একটা হচ্ছে, আচ্ছা লেখা বোঝা না গেলে বইলো, ঠিক আছে? আমি আশা করি পরিষ্কার করেই লিখতেছি। মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে? তাহলে এই তিনটা লেয়ারের মধ্যে এপিকার্ডিয়াম থাকে সবার বাইরে, মায়োকার্ডিয়াম থাকে মাঝখানে, এন্ডোকার্ডিয়াম থাকে ভিতরে। এই তিনটা লেয়ারের মধ্যে অ্যাকচুয়ালি মেইন হৃৎপেশি হচ্ছে মায়োকার্ডিয়াম, সবচেয়ে মোটা, এবং এইটাই হচ্ছে হৃৎপেশির বাল্ক, ঠিক আছে? ওকে, তাহলে তুমি চিন্তা করো সংকোচনের ক্ষমতা কার কিরকম হবে? স্কেলিটাল যে মাসেল আছে এইটার সংকোচন ক্ষমতা সবচেয়ে বেশি, কারণ এটাতে আমরা বিভিন্ন ওয়েট উঠাই, ভারী জিনিসপত্র উঠাই, কাজকর্ম করি, তাই না? এটার সংকোচন হবে অনেক দ্রুত এবং শক্তিশালী। মসৃণ পেশির কিন্তু এত দ্রুত দরকার নাই, ও আস্তে ধীরে খাবার পরিপাক করুক, আস্তে ধীরে রক্ত চলাচল করুক, কোনো সমস্যা নাই। দ্যাটস ওয়াই মন্থর এবং দীর্ঘস্থায়ী। হৃৎপেশি দ্রুত, হৃৎপেশির সংকোচন ক্ষমতা দ্রুত, কিন্তু এটা একটা রিদমিক, লাভ ডাব লাভ ডাব লাভ ডাব লাভ ডাব, মানে কন্ট্রাকশন রিল্যাক্সেশন, কন্ট্রাকশন রিল্যাক্সেশন, এই জিনিসটা একটা ছন্দময় প্রক্রিয়ার মাধ্যমে হবে। এই জন্য বলা হয় পরিমিতভাবে দ্রুত এবং ছন্দময়। এই শব্দগুলো যখন তুমি লিখবা খাতায়, তখন কিন্তু স্যার বুঝতে পারবে যে এই ছেলেটা যে শুধু মুখস্থ করে আসছে তা না, ও জানে কোন জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তখন কিন্তু তুমি খুব ভালো মার্কস পাবা। আচ্ছা, প্রকৃতি অলরেডি আমরা জানি, এটা ঐচ্ছিক পেশি, আর এই দুইটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, মানে মসৃণ এবং হৃৎপেশি হচ্ছে অনৈচ্ছিক পেশি। বাট হৃৎপেশি যখন তুমি লিখবা, তখন তুমি লিখবা এটা গাঠনিকভাবে আমার ঐচ্ছিক, বাট কাজের দিক থেকে অনৈচ্ছিক, এইভাবে লিখবা। এইখানে দেখো আছে ইন্টারক্যালাটেড ডিস্ক। ইন্টারক্যালাটেড ডিস্ক কোথায় থাকে? শুধু হৃৎপেশিতে। তুমি মনে রাখবা শাখা প্রশাখা এবং ইন্টারক্যালাটেড ডিস্ক এই দুইটা জিনিস শুধুমাত্র হৃৎপেশিতে থাকে, এটা মসৃণ পেশিতেও থাকে না, স্কেলিটাল পেশিতেও থাকে না। তাহলে এই যে যে ছবিটা দেখাইছি, কেন দেখাইছি বুঝতে পারতেছো? শাখা এবং ইন্টারক্যালাটেড ডিস্ক এই দুইটা জিনিস শুধুমাত্র কোথায় আছে? হৃৎপেশিতে আছে, ঐচ্ছিক পেশিতেও নাই, অনৈচ্ছিক পেশিতেও নাই। কেমন? ওকে, এরপরে আছে দেখো অনুপ্রস্থ রেখা, শুধুমাত্র অবশ্যই রৈখিক পেশিতে আছে, আমার অনৈচ্ছিকেও নাই, হৃৎপেশিতে আছে। তাইলে অনুপ্রস্থ রেখা কই আছে? ঐচ্ছিক পেশিতে আছে, হৃৎপেশিতে আছে, নাই কোথায়? মসৃণ পেশিতে নাই। দেখো তুমি ছবিটা চিন্তা করে করেই সব পার্থক্যগুলো লিখতে পারবা। নিউক্লিয়াসের অবস্থান, নিউক্লিয়াস কই থাকে বলছি? এগুলো হচ্ছে পরিধির দিকে থাকে। পরিধির দিকে মানে কি জানো? ধরো এটা সিলিন্ডারটা আমি এভাবে আঁকছি, এটাকে যদি আমি এইভাবে আঁকতাম, ধরো একটা, আবারও তোমাকে হচ্ছে যদি গ্লাস বা কিছু দিয়ে বুঝাই, ধরো এই যে জিনিসটা, ধরো এটা হচ্ছে একটা হৃৎপেশি, এই যে এরকম ভাবে আছে, হ্যাঁ এই যে। সো নিউক্লিয়াসগুলো এর ভেতরে বা মাঝখানে থাকবে না, এই গায়ের দিকে মানে বাইরের দিকে, পরিধির দিকে থাকবে। বোঝা গেছে এই জিনিসটা? এটা পরিধির দিকে থাকবে। হ্যাঁ, চিত্র আঁকতে হবে, চিত্র আঁকলেই তো বায়োলজি মার্কস। কি হয়েছে? ওষুধের দোকানদার না কি হয়ে গেল? ওকে, ঠিক আছে।
ওকে, ঠিক আছে। ডক্টরদের হাতের লেখা খারাপ হয় কেন? ডক্টরদের হাতের লেখা খারাপ হয় অনেক কারণ আছে। আমার হাতের লেখা কি একেবারে খারাপ বোঝা যাচ্ছে না? তাইলে বলো, আর একটু সুন্দর করে লেখার চেষ্টা করতে হবে। ডক্টরদের হাতের লেখা এমনিতে অনেক খারাপ। হ্যাঁ, ঐশী আদাব, নতুন আসছো। মঞ্জু আরা, কমেন্ট পড়বো মাঝে মাঝে অবশ্যই। ঠিক আছে, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে দেখো, দাগ আছে শুধুমাত্র এই দুইটায়। নিউক্লিয়াস এই ঐচ্ছিক পেশি থাকবে পরিধির দিকে, কিন্তু এইটাতে থাকবে মাঝখানের দিকে। ঠিক আছে, এটা আমরা পারবো তাইলে। এবং ঐচ্ছিক পেশিতে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, কয়েকশো নিউক্লিয়াস থাকে। মসৃণ পেশিতে আমি বলছি একটাই নিউক্লিয়াস থাকে, হৃৎপেশিতেও একটাই নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, এই উপরেরগুলো তুমি চাইলে যে কোনো লিখতে পারো, নাও লিখতে পারো। যেমন পেশিতন্তুর গঠন, এটার ক্ষেত্রে নলাকার, এটা মাকু আকৃতির, এটা শাখান্বিত, এটা অবশ্যই লিখবা। এইগুলা দৈর্ঘ্য ব্যাস এগুলো না লিখলে সমস্যা নেই। সার্কুলেম স্পষ্ট থাকে, অস্পষ্ট থাকে, সূক্ষ্ম থাকে, বাট এই নিচেরগুলো ইম্পর্টেন্ট। তাহলে এই পার্থক্যটা পুরাপুরি বুঝছো কিনা এবং পার্থক্যটা খুব সুন্দর করে লিখতে পারবা কিনা এটা আমাকে একটু জানাও। ঠিক আছে, লেখা বোঝা গেলেই একটু হবে। হ্যাঁ, কালার চেঞ্জ করেন মানে হচ্ছে ইয়েলো দিয়ে লিখি, লাল দিয়ে লিখলে মনে হয় ভালো দেখা যায় না, তাই না? ঠিক আছে, ওকে। তাহলে আমাদের পেশি এটা কিন্তু পড়া হয়ে গেল। ঠিক আছে, পেশি ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎপেশি তিনটার মধ্যে বৈশিষ্ট্য এবং পার্থক্যগুলো কিন্তু পড়া হয়ে গেল। অলরাইট, ঠিক আছে। তাইলে এটার সামারিটা হচ্ছে আমরা নামগুলা জানলাম, পয়েন্টসগুলো কি কি লিখবা, অবশ্যই যেগুলো লিখবা আমি সেগুলো বলে দিই। দেখতে কিরকম, ঠিক আছে, রৈখিক পেশি, মাকু আকৃতির, নলাকার, একটা হচ্ছে নলাকার, একটা মাকু আকৃতির, আর একটা হচ্ছে রৈখিক পেশির মতোই দেখতে। তারপর হচ্ছে নিউক্লিয়াস থাকে কয়টা এবং কোথায় থাকে। কোষের মধ্যে কি থাকবে, অবশ্যই নিউক্লিয়াস থাকবে। তাহলে নিউক্লিয়াস থাকে কয়টা এবং কোথায় থাকে। যেমন ঐচ্ছিক পেশির ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে কয়েকশো পরিধির দিকে, অনৈচ্ছিক পেশিতে একটাই থাকে মাঝখানে, আর হৃৎপেশিতেও একটা থাকে মাঝখানে। আচ্ছা, এরপরে তুমি লিখবা সার্কোলিমাটা কিরকম, সূক্ষ্ম স্পষ্ট, এটা লিখবা। এরপর লিখবা কাজ, অবস্থান কোথায়, এই পয়েন্টসগুলো অবশ্যই দিবা এবং চিত্র দিবা। দিলেই দেখবা যে 5টা 7টা পয়েন্ট দিলে, তোমার 14টা না দিলেও তুমি যদি 5-7টা পয়েন্টও দাও তাতেও কিন্তু তুমি খুব ভালো মার্কস পাবা। ঠিক আছে, ওকে। এইবার আসো অস্থি। তাহলে হাড়ের মধ্যে এই চ্যাপ্টার থেকে আমাদের সৃজনশীলের জন্য যা পড়তে হবে এই তিনটা অস্থি, একটা হচ্ছে কশেরুকা, হিউমেরাস এবং ফিমার। তাহলে পেশির পার্টটা আমাদের শেষ। কশেরুকা এটা একটা ভার্টিব্রাল কলামের ছবি। ঠিক আছে, আমাদের মেরুদণ্ডের একটা ছবি। তো মেরুদণ্ডের মধ্যে হাড়গুলা কিভাবে থাকে এই ছবিটা, এটা একটু বোঝার চেষ্টা করো, তাহলে দেখবা যে সহজ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে পিছনের দিক, আমাদের বডির পিছনের দিক হচ্ছে এটা, এটা হলো সামনের দিক আর কি। হ্যাঁ, সো সামনের দিক মানে মেরুদণ্ড আছে, তার সামনে অর্গান টর্গান আছে, তার সামনে হচ্ছে এরকম আমাদের পেট আর কি। হ্যাঁ, এটা হচ্ছে পিঠ। সো পিঠের উপর হাত দিলে তুমি দেখবা এই যে স্পাইনাস প্রসেসগুলো ধরতে পারা যায়, হ্যাঁ, বোঝা যায়। তাহলে কিভাবে থাকে, এই একটা কশেরুকা থাকে, আরেকটা কশেরুকা থাকে, তার নিচে কশেরুকা, এদের মাঝখানে এই যে নীল নীল যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলাকে আমরা বলি হচ্ছে ইন্টারক্যালাটেড, সরি ইন্টারক্যালাটেড তো কার্ডিয়াকে, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, মানে দুইটা ভার্টিব্রার মাঝখানে একটা ডিস্ক থাকে, এটাকে আমরা বলি ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ওকে, এখন এই যে আমাদের মেরুদণ্ড আছে, মেরুদণ্ডে কয় ধরনের কশেরুকা আছে, কয় ধরনের কশেরুকা আছে তোমরা সবাই জানো। মেরুদণ্ডে আছে হচ্ছে সার্ভাইকাল, প্রথমে আছে সার্ভাইকাল, এই যে আমাদের ঘাড়ের কাছে যে কশেরুকাগুলো থাকে এগুলোকে আমরা বলি সার্ভাইকাল কশেরুকা। এরপরে থোরাক্স মানে হচ্ছে বুক, ঠিক আছে, বুকের এলাকা। তাহলে বুকের এলাকায়, একদম বুকের এলাকায় এই বরাবর পিঠের দিকে যে মেরুদণ্ডগুলো থাকে এদেরকে আমরা বলি থোরাসিক কশেরুকা। তাহলে সার্ভাইকাল, থোরাসিক।
এরপরে আমাদের এই যে কোমরের কাছে এই অঞ্চলটার নাম হচ্ছে লাম্বার। নাম কি? লাম্বার। ঠিক আছে, এই লাম্বার অঞ্চলে কিছু কশেরুকা থাকে। এরপরে কিছু কশেরুকা থাকে স্যাক্রাল অঞ্চলে। স্যাক্রাল মানে আরেকটু নিচে, কোমরের আরেকটু নিচে। এরপরে থাকে হচ্ছে কক্সিজিয়াল বা কক্সিজিয়াল। হ্যাঁ, এটা হচ্ছে পুচ্ছ এলাকায়, যেখানে নর্মালি লেজ থাকার কথা, যদি আমাদের লেজ নাই। মানুষের কি লেজ আছে? কিছু মানুষের আছে, আমাদের কিছু কিছু ফ্রেন্ডের মনে হইতো যে জাস্ট ওর লেজ আছে, দেখা যায় না। এত বান্দর, মানে এত দুষ্টু এবং এত বান্দর। ঠিক আছে, তাহলে এই সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল এবং কক্সিজিয়াল। সার্ভাইকাল কশেরুকা থাকে কয়টা? 7টা। থোরাসিক থাকে কয়টা? 12টা। লাম্বার থাকে কয়টা? 5টা। স্যাক্রাল এবং কক্সিজিয়াল এই দুইটার মধ্যে একটু মজার জিনিস আছে। স্যাক্রাল অ্যাকচুয়ালি থাকে একটা এবং একটা, কিন্তু এরা প্রথম দিকে 5টা থাকে, এরা প্রথম দিকে 4টা থাকে। এই 5টা থেকে এই পুরো 5টা ফিউশন হয়ে একটা স্যাক্রাল কশেরুকা হয়ে যায়, এবং কক্সিজিয়ালটাও পুরো 4টা কশেরুকা একসাথে ফিউশন হয়ে, মানে জোড়া লেগে একটা হয়ে যায়। তো জোড়া লাগার প্রসেসটা কিন্তু খুব মজার। একদম বাচ্চা অবস্থায়, ঠিক আছে, একদম বাচ্চা অবস্থায় তোমার আমাদের পুরো শরীরে অস্থি থাকে কয়টা জানো? বাচ্চা অবস্থায় 300টা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে তুমি যখন শিশু অবস্থায়, বাচ্চা। বাট বড় হইলে, পরিণত অবস্থায় এই 300 থেকে অস্থি হয়ে যায় 206টা। তাহলে এই যে এতগুলো কমে গেল কিভাবে? তোমার অস্থি কেউ খেয়ে ফেলছে, ফালাই দিছে বডির মধ্যে থেকে? এরকম হয়? বলো তো। এরকম হয় না। তাহলে এগুলা ফিউশন হয়ে যায় বা জোড়া লেগে যায়। জোড়া লাগতে লাগতে তখন অস্থি কমে আসে। যেমন এই 5টা জোড়া লেগে একটা হয়ে গেছে, 4টা জোড়া লেগে একটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে যেটা পড়তে হবে, তোমাদের সৃজনশীলে যেটা আসে, সেটা হচ্ছে একটা আদর্শ কশেরুকা বা একটা আদর্শ থোরাসিক কশেরুকার গঠন লিখতে হয়। এইটা হচ্ছে একটা আদর্শ থোরাসিক কশেরুকা। এটা হচ্ছে উপর থেকে দেখতেছি আমরা। ঠিক আছে, উপর থেকে, কোথা থেকে দেখতেছি ছবি, এটা ইম্পর্টেন্ট। প্রথম ছবিটা হচ্ছে এই যে উপর থেকে তুমি যদি দেখো, মানে উপর দিক থেকে তাকাইছো, তাহলে এরকম দেখতে পারবা ছবিটা। হ্যাঁ, এটা হচ্ছে আমার শরীরের সামনের দিক, এটা হচ্ছে আমার পিঠের দিক। এটা বুঝতে হবে আমাকে। হ্যাঁ, এটা হচ্ছে পিঠের দিক, এটা সামনের দিক। আমি ধরো মাথার উপর থেকে দেখতেছি, তাহলে হচ্ছে এরকম একটা ভার্টিব্রা দেখা যায়। আর এটা দেখা যাচ্ছে সাইড থেকে। এই যে এই ভিউটা যা, এই যে জাস্ট একটা কশেরুকা এখান থেকে নিয়ে জাস্ট এখানে বসাই দিল, সাইড থেকে দেখতেছি আমরা। দুইটাই দেখার বা জানার দরকার আছে। তাহলে এই কশেরুকার গঠনটা তোমাকে খুব সুন্দর করে লিখতে হবে। তাহলে দেখো, কশেরুকার গঠন তুমি প্রথম কি লিখবা? তুমি লিখবা কশেরুকার গঠনকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 2 ভাগে ভাগ করতে পারি। এই যে ভাগটা, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে বডি। এই জিনিসটাকে কি বলি? বডি বা দেহ। ঠিক আছে, বডি বা দেহ বলি। আর এই যে এক্সট্রা যে অংশটা আছে, এই এক্সট্রা অংশটাকে আমরা বলি হচ্ছে আর্চ। ঠিক আছে, আর্চ। তাহলে বডি এবং আর্চ, এই দুইটা হচ্ছে তোমার কশেরুকার গঠনের প্রাইমারি ডিভিশনটা, যে এইটুকু হচ্ছে বডি, এইটুকু হচ্ছে আর্চ। ওকে, বোঝা গেছে? ক্লিয়ার? ঠিক আছে, এখন দেখো এই আর্চের মধ্যে কয়েকটা জিনিস থাকে, কয়েক ধরনের প্রসেস থাকে। প্রসেস, প্রসেস কথাটার মানে হচ্ছে এক্সট্রা অংশ। প্রসেস কথাটার মানে কি? প্রসেস কথাটার মানে হচ্ছে এক্সট্রা বা উদ্গত অংশ। তোমরা কি জানো প্রসেস কথাটার মানে কি? প্রসেস কথাটার মানে হচ্ছে এক্সট্রা বা উদ্গত অংশ। মনে থাকবে, প্রসেস কথাটার মানে হচ্ছে এক্সট্রা বা উদ্গত অংশ। একটা মিনিট।
ওকে, তাইলে আমরা কি পড়তেছিলাম? ভার্টিব্রাল বডি বা দেহ, যেটার আরেকটা নাম বলা যায় সেটা হলো সেন্ট্রাম। এটাকে সেন্ট্রামও বলা হয়, ঠিক আছে, এটাকে সেন্ট্রামও বলা হয়। এরপরে কি আছে? আর্চ। এখন এই আর্চের মধ্যে অনেকগুলো প্রসেস থাকে, আমি বললাম দেখো কি কি প্রসেস থাকে। এই যে দুই পাশে তুমি যে দুইটা প্রসেস দেখতে পাচ্ছ, এরা থাকে ধরো ভূমির প্রায় সমান্তরালে থাকে, ঠিক আছে, এদেরকে এই জন্য আমরা বলি ট্রান্সভার্স প্রসেস। কি বলি? তাহলে প্রসেসের মধ্যে এক নম্বরে আছে আমার ট্রান্সভার্স ট্রান্সভার্স প্রসেস। দুই নম্বরে এই যে দেখো পিছনের দিকে একটা বড় প্রসেস, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে স্পাইনাস প্রসেস। কি বলি? স্পাইনাস প্রসেস। আমাদের এই যে পুরা যে মেরুদণ্ডটা, এটাকে আমরা কি বলি? স্পাইন। তাহলে মেরুদণ্ডের যেই জায়গাটা আমরা বাইরে থেকে বুঝতে পারি ওটাকে আমরা বলি স্পাইনাস প্রসেস, ঠিক আছে, মানে পিঠের উপর হাত দিলেই দেখবা জিনিসটা বোঝা যায়, ঠিক আছে। স্পাইনাস প্রসেসগুলা খুব সুন্দর মতো বোঝা যায়। এই যে দেখো, এটা স্পাইনাস প্রসেস, স্পাইনাস প্রসেস, স্পাইনাস প্রসেস, স্পাইনাস স্পাইনাস। সো এই বরাবর তুমি যদি পিঠে হাত দাও দেখবা, বুঝতে পারবা, ধরতে পারবা স্পাইনাস প্রসেসটা, ঠিক আছে। ওকে, এখন এই যে ট্রান্সভার্স প্রসেস এবং স্পাইনাস, এই দুইটাকে কানেক্ট করছে যে জায়গাটা, কি হলো, কি ব্যাপার, হোয়াটস হ্যাপেনিং? দেখছো? ওকে, এইটাকে কানেক্ট করছে যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে ল্যামিনা। তাহলে ট্রান্সভার্স এবং স্পাইনাস এই দুইটাকে কানেক্ট করছে কে বলো? ল্যামিনা। এই দুইটার সংযোগস্থলের নাম কি? ল্যামিনা, ঠিক আছে। আর এই যে যে বডি, এই বডির সাথে পুরো আর্চ, এই পুরো আর্চটাকে কানেক্ট করছে। তাহলে এই বডির সাথে পুরো আর্চটাকে কানেক্ট করছে কে? এটার নাম হচ্ছে পেডিকল, ঠিক আছে। এবং এই পেডিকলটাও কিন্তু আসলে আর্চেরই অংশ। তাহলে ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস, ল্যামিনা এবং পেডিকল, এই চারটা কিন্তু সব আর্চের অংশ। তাহলে আর্চকে বডির সাথে কানেক্ট করে পেডিকল, ট্রান্সভার্স আর স্পাইনাস প্রসেসকে কানেক্ট করে কে? ল্যামিনা। ট্রান্সভার্স প্রসেস কি? যে দুইটা পাশে চলে যায় দুইটা, আর স্পাইনাস প্রসেস কি? যেটা পিছনের দিকে আসে। বোঝা গেছে? এই হচ্ছে তোমার কশেরুকার গঠন। এখন এখানে এছাড়া আরো কিছু জিনিস আছে, যেমন কি আছে? কিছু আর্টিকুলার ফ্যাসেট আছে। দেখো কথাগুলো, নামগুলো শুনতে খুব কঠিন লাগে, বাট জিনিসটা যখন তুমি বুঝবা, শব্দটার মিনিং বুঝবা, তখন দেখবা কঠিন না। আর্টিকুলার ফ্যাসেট জিনিসটা শুনতে খুব কঠিন মনে হয়, বাট কিছুই না। দেখো, আর্টিকুলার ফ্যাসেট, তুমি এই ছবিতে দেখতে পাচ্ছ যে এই বোনসটা এই বোনসের সাথে লাগানো আছে, এই উপরের হাড্ডিটা নিচের হাড্ডির বিভিন্ন জিনিসের সাথে লাগানো আছে। এই ছবি দেখলে বুঝতে পারবা। ফ্যাসেট মানে হচ্ছে গর্ত। ফ্যাসেট মানে কি? গর্ত। তাহলে দেখো তো, এই যে উপরের দিকে এখানে একটা গর্ত মতো আছে, এবং এই সিমিলার এই নিচের দিকে একটা গর্ত মতো আছে। যখন একটা ভার্টিব্রার সাথে আরেকটা ভার্টিব্রা লাগে, এই উপরে যে গর্তটা, এটাকে আমরা বলি সুপেরিয়র আর্টিকুলার ফ্যাসেট। সুপেরিয়র আর্টিকুলার ফ্যাসেট। আর্টিকুলার মানে হচ্ছে জয়েন্ট, জয়েন করা, আর্টিকুলেট করা। ফ্যাসেট মানে হচ্ছে গর্ত। তাহলে যেই গর্তের মাধ্যমে উপরের বংশের সাথে সে যুক্ত হবে, ঠিক আছে। তাহলে এই ভার্টিব্রার বা এই কশেরুকার ওপরের এই অংশটাকে বলে আর্টিকুলার প্রসেস, উদ্গত অংশ। প্রসেসের মাঝখানে এরকম একটা গর্ত থাকে, এটাকে বলে আর্টিকুলার ফ্যাসেট। এবং এই আর্টিকুলার ফ্যাসেটে এসে কিন্তু উপরের বোনস থেকে একটা জয়েন্ট ফর্মেশন হয়। তোমরা কি বুঝতে পারতেছো? কঠিন লাগতেছে? আমি আবারও বলি, এই যে দেখো, একটা ছবি দেখাই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই একটা হচ্ছে আমার ভার্টিব্রা,
ঠিক আছে। এখন এই ভার্টিব্রার এই বডির এখান থেকে মানে আর্চের উপর থেকে এইখানে একটা প্রসেস থাকে, এটাকে আমরা বলি সুপেরিয়র আর্টিকুলার প্রসেস। উপরের দিকে আছে এর জন্য সুপেরিয়র, নিচের দিকে থাকলে ইনফেরিয়র। আর্টিকুলার মানে এ জয়েন্ট ফর্ম করে, প্রসেস মানে এটা একটা উদ্গত অংশ। ফাইন। এই প্রসেসের মধ্যে এইখানে একটা ছোট্ট গর্ত মতো জায়গা থাকে, এই গর্ত মতো জায়গাটাকে আমরা বলি হচ্ছে ফ্যাসেট। ফ্যাসেট মানে গর্ত। তাহলে এই ফ্যাসেটের নাম কি হবে? সুপেরিয়র আর্টিকুলার ফ্যাসেট, ইনফেরিয়র আর্টিকুলার ফ্যাসেট। কি হয়, উপরের যে ভার্টিব্রাটা থাকে এই ভার্টিব্রার ইনফেরিয়র প্রসেসটা নিচেরটার সুপেরিয়র প্রসেসের সঙ্গে যুক্ত হয়। সিমিলার, এইটার সুপেরিয়র প্রসেসটা এটার ইনফেরিয়র প্রসেসের সঙ্গে যুক্ত হয়, মানে অ্যাকচুয়ালি ফ্যাসেটের সাথে ফ্যাসেটটা যুক্ত হয় বা প্রসেসের সাথে প্রসেস যুক্ত হয়, একই কথা। তোমরা কি বুঝতে পারছো জিনিসটা? এটার ইনফেরিয়র পরেরটার সুপেরিয়রের সাথে যুক্ত হবে, এটার ইনফেরিয়র সুপেরিয়র এটার ইনফেরিয়রের সাথে যুক্ত হবে, এটা সুপেরিয়র এটা ইনফেরিয়রের সাথে যুক্ত হবে। বুঝতে পারছো? ক্লিয়ারলি বুঝতে পারলে আমাকে একটু বলো। বুঝতে পারছো? তাহলে এই যে দেখো, এটার সুপেরিয়র এটার ইনফেরিয়রের সাথে যুক্ত, এটা সুপেরিয়র এটা ইনফেরিয়রের সাথে যুক্ত। এটাকেই বলে আর্টিকুলার ফ্যাসেট এবং আর্টিকুলার প্রসেস। বুঝছি আমরা? এই জিনিসটা আমরা অনেক সময় বুঝি না, দ্যাটস ওয়াই পড়তে আমাদের খুব খারাপ লাগে। এরপরে যে জিনিসটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে এই যে মাঝখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা আসলে কি? এইখানে একটা ছিদ্র আছে আর আরেকটা ছিদ্র আছে এই সাইড বরাবর। দেখো সাইড থেকে তুমি যদি দেখো এই সাইড বরাবর কিন্তু ছিদ্র আছে, মানে এই পাশ থেকে তাকাইলে ওই পাশে দেখা যাচ্ছে। পাশাপাশি একটা ছিদ্র আছে আর এই উপর নিচ বরাবর একটা বড় ছিদ্র আছে। এইটা আমরা বুঝতে পারবো এই ছবিটা দেখলে। দেখো পরপর ভার্টিব্রাগুলো বসানো আছে, এই যে যে উপর নিচ বরাবর একটা ছিদ্র আছে এটার মধ্যে দিয়ে একটা একদম ক্যানেলের মতো তৈরি হয়ে গেছে। কি তৈরি হয়ে গেছে? ক্যানেলের মতো তৈরি হয়েছে, একটা লম্বা ক্যানেল, তার মধ্যে দিয়ে দেখো নীল একটা টিউবের মতো জিনিস চলে গেছে। তাহলে এই যে প্রতিটা ভার্টিব্রার মধ্যে এখানে একটা ছিদ্র আছে, এখানে একটা ছিদ্র আছে, এখানে একটা ছিদ্র আছে, এই প্রতিটা ছিদ্রকে বলে হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। ভার্টিব্রাল ফোরামেন, চিন্তা করো, ভার্টিব্রা মানে কশেরুকা, ফোরামেন মানে ছিদ্র। তাইলে আমার এই কশেরুকার যে বড় ছিদ্রটা আছে এটাকে আমরা বলি ভার্টিব্রাল ফোরামেন। এইটা কিন্তু এই যে এই ছিদ্রটা, বুঝতে পারতেছি আমরা, এটা কিন্তু এই ছিদ্রটা। ওকে, এটা ভার্টিব্রাল ফোরামেন। এখন এই ভার্টিব্রাল ফোরামেন, এই ভার্টিব্রাল ফোরামেন, এই ভার্টিব্রাল ফোরামেন, সবগুলো ভার্টিব্রাল ফোরামেন মিলে একটা লম্বা নালীর মতো পথ বা একটা ক্যানেল তৈরি করছে। তাহলে এই ক্যানেলটার নাম কি হবে বলো? লজিক্যাল ভাবেই এই ক্যানেলটার নাম হবে ভার্টিব্রাল ক্যানেল। ঠিক আছে, ভার্টিব্রাল ক্যানেল। গুড। তাহলে এই ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে দিয়ে বা ফোরামেনের মধ্যে দিয়ে কি যায়, এর মধ্যে দিয়ে কি পাস করে, কোন স্ট্রাকচারটা এর মধ্যে থাকে? অ্যান্সার কি? এই যে যে স্ট্রাকচারটা থাকে এটা আমরা সবাই জানি, এটার নাম হচ্ছে সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড, যাকে ইংরেজিতে আমরা বলি হচ্ছে স্পাইনাল কর্ড। ইংরেজিতে আমরা কি বলি? স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড যায়। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার কিনা? বোঝা গেছে কিনা? এইটুকু কি বুঝতে পারছি আমরা সবাই? একটু দেখি কমেন্টস, কার কি অবস্থা, এইটুকু কি বুঝতে পারছি কিনা সবাই? এই যে এই চ্যাপ্টারটা পড়োই নাই একদম, ঠিক আছে? নাম হচ্ছে হামসা বা হুমসা, আমি শিওর না। সো এখন কি হচ্ছে? এখন কি মানে পড়াটা হয়ে গেল না কি এখনো বাকি আছে বলো? আজকে আশা করি এটা তোমার পড়াটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছে? ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ বুঝতে পারছে সবাই। ওকে, অলরাইট। রাবেয়া, সালেহা, মরিয়ম, অপূর্ব বুঝতে পারছে। এই এটাই তো সাজেশন। অপূর্ব জিজ্ঞেস করছে যে সাজেশন কি? এই যে এটাই তো সাজেশন, এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, এটাই তো সাজেশন।
ওকে, কয়েকজন বলছে আবার বলতে, দ্যাটস আমি আবার বলতেছি, কোনো অসুবিধা নাই। শুনো, ক্লাসে তুমি যদি কখনো কিছু বুঝতে না পারো, কখনোই ভাববা না অন্য সবাই বুঝছে আমি বুঝি নাই, দ্যাটস আমার বলা যাবে না, এটা লজ্জার বিষয়, এটা কখনো ভাববা না, কখনো বলবা না। ঠিক আছে? তুমি যদি না বুঝো 100 বার জিজ্ঞাসা করবা টিচারকে। ঠিক আছে? এই মঞ্জু আরা বলছে সাজেশন দেন। এই যে সাজেশন তো ক্লাসের প্রথমেই দিয়ে দিছি, ক্লাসের প্রথমেই তো সাজেশন দিয়ে দিলাম, এক কমেন্ট বারবার করতেছে। আচ্ছা, তাহলে আমাদের কশেরুকার বডিটা আমরা বুঝছি, এখানে কশেরুকার বডি, এই যে পিছনেরটুকু আর্চ, আর্চের মধ্যে বিভিন্ন রকম প্রসেস আছে। এখন এর মাঝখান বরাবর, প্রত্যেকটা কশেরুকার মাঝখান বরাবর একটা করে ছিদ্র আছে, যেটা দেখো এই, এটা দেখলেই তো বোঝা যাচ্ছে, তাই না? এটা দেখলে বোঝা যাচ্ছে না? এই যে মাঝখান বরাবর কিন্তু এখানে একটা ছিদ্র আছে, দেখছো? তাহলে এই ছিদ্র প্রত্যেকটা নিচে নিচে যখন বসাবা, একটার পর একটা বসাবা, তখন কি এই সবগুলো ছিদ্র মিলে একটা ক্যানেল তৈরি করবে। তাহলে এক একটা ছিদ্রকে আমরা বলি হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। আর এই পুরো সবগুলো ভার্টিব্রাল ফোরামেন মিলে যে একটা নলাকার যে একটা রাস্তা তৈরি হলো, রাস্তাটাকে আমরা বলি হচ্ছে ভার্টিব্রাল ক্যানেল। এবং এই রাস্তার মধ্যে দিয়ে একটা পানির পাইপের মতো একটা টিউব চলে গেল, এই টিউবটাকে আমরা বলি হচ্ছে সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে কি থাকে, তুমি বলবে স্পাইনাল কর্ড। তোমাকে যদি জিজ্ঞাসা করে সুষুম্নাকাণ্ড কোথায় থাকে, ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে। ঠিক আছে? বুঝতে পারছি? কুল। এইবার দেখো আগের ছবিটা, আবার দেখো, এইখানে একটা ভার্টিব্রা আছে, তার নিচে দেখো এইখানে একটা ফাঁকা জায়গা আছে, গর্ত মতো জায়গা আছে। ঠিক তার নিচে তুমি যখন আরেকটা ভার্টিব্রা দিবা, তুমি এর নিচে যখন আরেকটা ভার্টিব্রা দিবা, এর উপরের দিকে এরকম একটা গর্ত মতো আছে, আবার এরও নিচের দিকে একটা গর্ত মতো আছে। ঠিক আছে? সাথে এরকম স্প্যানাস ফ্লোহেজ আছে, কোনো সমস্যা নেই। তার নিচে যখন আরেকটা দিবা, দেখবা এরও একটু উপরে এরকম গর্ত মতো আছে, এরও একটু নিচে গর্ত মতো আছে। এই গর্তগুলাকে আমরা বলি হচ্ছে নচ। কি বলি? এই গর্তগুলোকে বলি আমরা নচ। তাহলে এইখানে একটা নচ, এইখানে একটা নচ, এইখানে একটা নচ, এখানে একটা নচ, এখানে একটা নচ, তার নিচে একটা নচ। তাহলে দেখো তো এই উপরের একটা নচ আর নিচের একটা নচ মিলে এইখানে একটা গোল্লা, একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে না? এখানে একটা গোল্লা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এখানে একটা গোল্লা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। বুঝতে পারতেছো? এই যে দেখো, উপরের নচ, উপরের নচ, নিচের নচ, উপরের নচ, নিচের নচ, উপরের নচ, নিচের নচ, গোল্লা সুন্দর ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এই ফাঁকা জায়গাগুলো দিয়ে কি বের হয়ে আসে জানো? নার্ভ। এই ছবিটা দেখো, বুঝতে পারবা। এই যে এই ফাঁকা জায়গাগুলো দিয়ে সাইড থেকে নার্ভ বের হয়ে আসে। কি বের হয়ে আসে? নার্ভ রুট বের হয়ে আসে। এই যে ছিদ্রগুলা, দুইটা ভার্টিব্রার মাঝখানের ছিদ্র, ভালো করে শোনো, দুইটা ভার্টিব্রার মাঝখানের ছিদ্র, এই জন্য এটার নাম হচ্ছে, এই জন্য এখানে যে ছিদ্রগুলা থাকে, এই ছিদ্রগুলোর নাম হচ্ছে, এই ছিদ্রগুলোর নাম হচ্ছে ইন্টার ভার্টিব্রাল। তাহলে দুইটা ভার্টিব্রাল মাঝখানে, এই জন্য ইন্টার ভার্টিব্রাল। ছিদ্র মানে কি? ফোরামেন। তাহলে এইটাকে বলে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। ঠিক আছে? এবং এই ইন্টারভার্টিব্রাল ফোরামেনের মধ্যে দিয়ে দেখো কি বের হয়ে আসে, কি বের হয়ে আসে? নার্ভ রুট। এটাকে আমরা বলি হচ্ছে সুষুম্না স্নায়ু। স্নায়ু মানে হচ্ছে নার্ভ। আর এটা ছিল কিন্তু কাণ্ড, সুষুম্না কাণ্ড, এটা ছিল পুরা কাণ্ড। এবং সুষুম্না কাণ্ড থেকে এইরকম ভাবে নার্ভ বের হয়ে আসে দুই সাইড দিয়ে। তাহলে এই সুষুম্না স্নায়ুগুলো কোথা দিয়ে বের হবে? ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে বের হবে। এই টার্মগুলো কিন্তু তোমরা অনেকেই বুঝতে পারো না, অনেকেই চিত্রটা মাথায় ধরতে পারো না, আন্দাজে একদম মুখস্থ করে যাও। আজকে কি বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। ভার্টিব্রাল ফোরামেন কোনটা, ভার্টিব্রাল ক্যানেল কোনটা, ইন্টারভার্টিব্রাল ফোরামেন কোনটা? তিনটা জিনিস বুঝলাম। ভার্টিব্রাল ক্যানেল দিয়ে কি যায়? সুষুম্না কাণ্ড যায়। ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে কি যায়? সুষুম্না স্নায়ু যায়। এই পাঁচটা কথা খুব সুন্দর মতো এখন বুঝতে পারলা কিনা এবং মনে রাখতে পারবা কিনা বলো। আমি অনেকগুলো ছবি দিয়ে সুন্দর করে করে বুঝাইছি, আশা করি এখানে বুঝতে পারার কথা। ঠিক আছে? আমাকে একটু বলো, বুঝছি আমরা সবাই? বুঝতে পেরেছি কি না?
সাবিহা বলেছে বুঝেছি, আখি বলেছে জি ভাইয়া থ্যাংক ইউ, শিলা বলেছে ক্লিয়ার, আঞ্জোরা বলেছে ক্লিয়ার, বাকিরা হ্যাঁ হুমাশা বলেছে লুৎফর ক্লিয়ার, তাসনিয়া এখনো বুঝে নাই, গুড, ফোরামের টপিকে প্রবলেম হচ্ছে, ওকে কোনো সমস্যা নেই, আমি আবার দেখাবো, যতক্ষণ বুঝবা না আমি দেখাবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা এইখানে একটু বোঝার চেষ্টা করো, দেখো এই যে ফোরামের টপিকটা বোঝার চেষ্টা, এই হচ্ছে পাশ থেকে দেখতেছি আমরা, এটা হলো ভার্টিব্রাল বডি, তার নিচে আরেকটা ভার্টিব্রাল বডি, তার নিচে আরেকটা ভার্টিব্রাল বডি, তার নিচে আরেকটা ভার্টিব্রাল বডি, ঠিক আছে। এইখানে এই ভার্টিব্রাল, এখানে তো তোমার আর্চ আছে, এইদিকে ট্রান্সভার্স আছে, এখানে হচ্ছে এই যে স্পাইনাস প্রসেস, এটা স্পাইনাস প্রসেস, ঠিক আছে, ধরো এরকম এরকম স্পাইনাস প্রসেস আছে, স্পাইনাস প্রসেস। এখন এই ভার্টিব্রাল, এই বডির এখানে উপরে একটা নচ আছে, নিচে একটা নচ আছে, এখানেও উপরে এরকম একটা নচ আছে, নিচে একটা নচ আছে, উপরে একটা নচ আছে, নিচে একটা নচ আছে, নিচে একটা নচ আছে, এরকম। তাহলে পাশাপাশি দেখলে দেখো তো এই জায়গাগুলো কি এরকম গোল্লা গোল্লা ছিদ্র না, গোল্লা গোল্লা ছিদ্র, ছিদ্র মানে কি ফোরামেন। তাহলে এই ফোরামেনগুলা দুইটা ভার্টিব্রার মাঝখানে আছে, এই জন্য এগুলাকে আমরা বলি ইন্টার ভার্টিব্রাল ফোরামেন, এটা পাশাপাশি পাশ থেকে দেখলে দেখা যায়। এবং এই ইন্টার ভার্টিব্রাল ফোরামেন দিয়ে কি বের হয়ে আসে, সুষুম্না স্নায়ুগুলো এখান থেকে বের হয়ে আসে, কি বের হয়ে আসে, সুষুম্না স্নায়ুগুলো এরকম ভাবে বের হয়ে আসে এই ফোরামেন দিয়ে, ওকে। এইটা গেল, আরেকটা ছবি এঁকে দেখাই, দেখো আমি সেটা অন্যভাবে আঁকাচ্ছি, ঠিক আছে। আমরা যে ছবিটা দেখছি, ধরো এই হচ্ছে তোমার ভার্টিব্রাল বডি, এই হলো আর্চ, ধরো ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস, এই মাঝ বরাবর একটা ছিদ্র আছে, ঠিক আছে, এটা এইভাবে আঁকলে বুঝবা না। ধরো এই মাঝ বরাবর একটা ছিদ্র, এটা হচ্ছে স্পাইনাস প্রসেস, এই মাঝ বরাবর একটা ছিদ্র আছে, তার নিচে তুমি একটা আঁকলা, এইখানে একটা মাঝ বরাবর ছিদ্র আছে, ঠিক আছে। মানে তুমি যে উপর থেকে দেখো এই ছবিটার কথা চিন্তা করো, এই ছবিটার কথা চিন্তা করো, এইটা বসাইলা, তার উপরে আরেকটা বসাইলা, তার উপরে আরেকটা বসাইলা, এখন এই যে এই ছিদ্রটা হচ্ছে এরকম, তার উপরে আরেকটা বসাইলা, আরেকটা ছিদ্র আছে, আরেকটা বসাইলা, তাহলে এই দেখো তো এই ছিদ্র দিয়ে একদম বরাবর নিচের দিকে একটা ক্যানেলের মতো হয়ে গেছে না, এই একটা ভার্টিব্রাল ফোরামেন, তার উপর একটা ভার্টিব্রাল ফোরামেন, তার উপর একটা ভার্টিব্রাল ফোরামেন, তাহলে এই পুরোটা একটা ক্যানালের মতো হয়ে গেছে। এবং এই জায়গা দিয়ে তোমার একটা স্পাইনাল কর্ড নেমে যাবে, এই যে স্পাইনাল কর্ড নেমে গেছে, এখানে একটা ছিদ্র আছে, তার নিচে একটা ছিদ্র আছে, তার নিচে একটা ছিদ্র আছে, এই প্রত্যেকটা ছিদ্রকে বলে ভার্টিব্রাল ফোরামেন, সবগুলো ভার্টিব্রাল ফোরামেন মিলে একটা ভার্টিব্রাল ক্যানাল। এটা কিন্তু এই বরাবর পিছন দিকে, আর যেটা ইন্টারভার্টিব্রাল সেটা কিন্তু যে এইখানে, এটা হচ্ছে সাইডের দিকে, সাইডের দিকে এই ছিদ্রটা হচ্ছে এই যে সাইডের দিকে থাকবে, সাইডেরটা আর পিছনেরটা কিন্তু এক না, বুঝতে পারতেছো, এটা কিন্তু বডির পিছনে, আর এগুলা কিন্তু এই যে বডির সাইডে। এখন কি বুঝতে পারছো, এখন কি বুঝতে পারছো, আশা করি বোঝা উচিত এইবার, আমার ধারণা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সজীব বলছে ইয়েস, ওকে। সিকিউর জন্য এই পার্টটা লেস ইম্পর্টেন্ট মোস্ট প্রবাবলি না, এটা তুমি লিখে দিবা যখন ভার্টিব্রাল স্ট্রাকচার লিখবা, লিখে দিবা, ঠিক আছে। তাহলে কশেরুকা নিয়ে সবকিছু শেষ হয়ে গেল আমাদের, হ্যাঁ। এবার আসো হিউমেরাস এবং হলো ফিমার। হিউমেরাস দেখো বোনসটা কই থাকে আমাদের, এই যে এটা হচ্ছে আমার ঘাড়, হ্যাঁ, আর এই হচ্ছে আমার হাত, বুঝতে পারতেছো, এই মাঝখানে আমার যে আর্মের যে বোনটা, এটা হচ্ছে হিউমেরাস, ঠিক আছে। এবং এটা হচ্ছে তোমাদের বইয়ের ছবি, বইয়ে যে ছবিটা আছে সেটা হচ্ছে এটা, এটা এমনি অনলাইনের ছবি, আমি জাস্ট বোঝার জন্য দিছি জিনিসটা কিভাবে থাকে। দেখো হিউমেরাসের কয়টা পার্ট আছে, মেইনলি কয়টা পার্ট আছে, এই যে মাথা আছে, এখানে হচ্ছে মাথা, এই মাথা জিনিসটা একটা গর্তের মধ্যে ঢুকানো থাকে, এখানেও একটা গর্তের মধ্যে ঢুকানো থাকে, এই অস্থিটার নাম হচ্ছে স্ক্যাপুলা। স্ক্যাপুলার যে গর্তের মধ্যে এই হিউমেরাসের মাথাটা ঢুকানো থাকে, এই গর্তটাকে কি বলে, কে বলতে পারবে, এই গর্তটাকে কি বলে, এই গর্তটাকে বলে গ্লেনয়েড গহ্বর, কি বলে,
গ্লেনয়েড গহ্বর। তাহলে গ্লেনয়েড গহ্বরের মধ্যে ওর মাথাটা থাকে। ভালো কথা। মাথা আছে, তারপরে কি আছে, এই যে এইটুকু হলো বডি, আর মাথার সাইড থাকে হচ্ছে নেক। ঠিক আছে, বুঝতে পারতেছো? তোমাদের বইটা যদি বের করো, তোমাদের কোন এডিশনের বই আমি জানি না, তোমাদের বইয়ের কত পেজ হবে আমি দেখাই বলে দিচ্ছি। বইয়ের 294 নাম্বার পেজ বের করতে পারো, এখানে তো ছবি পাবা। ওকে, তাহলে এইখানে দেখো, তুমি যখন এই ছবিটা আঁকবা, জাস্ট কি করবা, এইরকম একটা মাথা দিবা। এইগুলো হচ্ছে টিউবারকল। হ্যাঁ, এটাকে বলে বড় টিউবারকল। এই নিচের দিকে থাকে একটা ছোট টিউবারকল, দরকার নেই এত, বাট দিতে পারো। মাথা, বড় টিউবারকল, ছোট টিউবারকল দিয়ে সোজা একটা বঞ্চ দিলা। এইটা হচ্ছে দেহ। দেহের মাঝখানে এইখানে একটা জায়গা একটু রাফ থাকে, মানে একটু খসখসে থাকে। ওই জায়গাটাকে আমরা বলি হচ্ছে ডেল্টয়েড রিজ। এই জায়গাটাকে আমরা বলি ডেল্টয়েড রিজ। কেন ডেল্টয়েড রিজ বলি? আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু আজানের পরে ফেরত আসি, ঠিক আছে? একটু আজানের পরে ফেরত আসি আমরা। ওকে, আজান শেষ, আমরা চলে আসলাম। তাহলে মস্তক, বড় টিউবারকল, ছোট টিউবারকল, ডেল্টয়েড রিজ। এরপরে এই নিচের দিকে এখানে একটা গর্তের মতো থাকে, এই গর্তটাকে আমরা বলি ফসা, ওলেক্রেনন ফসা। কেন? কারণ নিচে ওলেক্রেন বোন এসে লাগে। এত কিছু লাগবে না। এই দুই পাশে দুইটা কন্ডাইল দিবা। এই দুই পাশে দুইটা কি দিবা? এই দুইটার নাম হচ্ছে এপিকন্ডাইল। ঠিক আছে, এপিকন্ডাইল। একটাকে বলে মিডিয়াল, একটা ল্যাটারাল। এত ডিটেলস দরকার নেই, জাস্ট তুমি এপিকন্ডাইল লিখলেই হবে। আর নিচে এটাকে বলে ট্রক্লিয়া। এখন এখানে দুইটা নেক আছে। বলে না কার ঘাড়ে কয়টা মাথা? তো মনে রাখবা, হিউম্যানাসের ঘাড়ে হচ্ছে দুইটা মাথা নাই, কিন্তু দুইটা ঘাড় আছে। একটা হচ্ছে অ্যানাটমিক ঘাড় বা অ্যানাটমিক গ্রীবা, মানে অ্যানাটমিক্যালি এই জায়গাটা একটু গর্ত মতো, এটা মাথা, মাথার নিচে একটু গর্ত মতো, এটাকে আমরা অ্যানাটমিক ভাবে ঘাড় বলি বা নেক বলি বা গ্রীবা বলি। অ্যানাটমিক মানে গঠনগতভাবে এটাই হচ্ছে ওর নেক। কিন্তু যখন কেউ ট্রমা হয়, মানে ধরো অ্যাক্সিডেন্ট হইলো বা কিছু একটা হইলো, এই বরাবর খুব কমনলি ভেঙে যায়। এই বরাবর ভাঙে না খুব একটা,
এই বরাবর ভেঙে যায়, এই জন্য এটাকে আমরা বলি সার্জিক্যাল নেক, সার্জিক্যাল নেক বা সার্জিক্যাল গ্রীবা। তোমরা পরীক্ষা আসলে এই ছবিটাই আঁকবা, ঠিক আছে? তাহলে মাথা বা মস্তক, অ্যানাটমিক গ্রীবা, সার্জিক্যাল গ্রীবা, বড় টিউবারকল, ছোট টিউবারকল, পুরা বডি বা শ্যাফট, নিচের দিকে তিনটা জিনিস লিখবা। এই দুইটাকে বলে এপিকন্ডাইল, উঁচু উঁচু জায়গা, এই গর্তটাকে বলে ওলেক্রানন ফসা, নিচের এই জিনিসটাকে বলে ট্রক্লিয়া। শেষ, জাস্ট এইভাবে সুন্দর করে এঁকে দিবা। হিউমেরাস শেষ। এবার আসো ফিমার। ফিমার কই থাকে দেখো, এটা হচ্ছে আমাদের এই যে হিপ বোন, হিপ বোনের সাথে লাগানো থাকে। সিমিলার ভাবে ওইখানে যেরকম হিউমেরাসের মস্তকটা গ্লেনয়েড গহ্বরের মধ্যে থাকে, এখানেও ফিমারের মস্তকটা একটা গহ্বরের মধ্যে থাকে। বলতে পারবা এই হিপ বোনের মধ্যে যে গহ্বরটা থাকে, এই গহ্বরটার নাম কি? হিপ বোনের মধ্যে যে গহ্বরটা থাকে, এই গহ্বরটার নাম কি? কে বলতে পারবে? হিপ বোনের মধ্যে যে গহ্বরটা থাকে, এই গহ্বরটার নাম হচ্ছে অ্যাসিটাবুলাম, অ্যাসিটাবুলাম, ঠিক আছে? অ্যাসিটাবুলাম। এই কমেন্টে যে যেই সব জিনিস নিয়ে উল্টাপাল্টা জিনিস নিয়ে আলোচনা করতেছো, এগুলো বন্ধ করো, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য ভালো কমেন্টস পড়তে পারি না, তোমাদের জন্য ভালো কমেন্টস পড়তে পারি না। ভালো যারা ক্লাসে মানে ভালো কমেন্ট করছে তাদের পড়তে পারছি না। না মঞ্জু, এটা প্যাটেলেন্ট, এটা হচ্ছে অ্যাসিটাবুলাম, ঠিক আছে? অ্যাসিটাবুলাম। ওকে, গহ্বরটার নাম হচ্ছে অ্যাসিটাবুলাম। তাহলে ওইটার নাম হচ্ছে গ্লেনয়েড গহ্বর, আর এই গহ্বরটার নাম হচ্ছে অ্যাসিটাবুলাম। তাহলে এই অ্যাসিটাবুলামের মধ্যে এই যে মস্তকটা ঢোকানো থাকে, বুঝছো? তাহলে দেখো ফিমারের গঠন দেখো, এখানেও মস্তক আছে। ফিমারের গঠনটা দেখো, এখানেও আমার মস্তক আছে, এইটা হচ্ছে ওর গ্রীবা বা নেক। ওখানে ছিল কি টিউবারকল, বড় টিউবারকল, ছোট টিউবারকল। এখানে জাস্ট নাম হচ্ছে বড় ট্রোক্যান্টর, ছোট ট্রোক্যান্টর। এই দুইটা দেওয়ার পর এরকম শ্যাফট দিবা, শ্যাফট বা দেহ। কি দিবা? শ্যাফট বা দেহ। ওখানে ছিল এপিকন্ডাইল, এখানেও আছে এপিকন্ডাইল, কিন্তু এখানে সাথে দুইটা কন্ডাইলও আছে, ঠিক আছে? জাস্ট দুইটা কন্ডাইলও আছে, এইভাবে দিবা, শেষ আঁকা। তাহলে এই হচ্ছে তোমার ফিমার, ঠিক আছে? ফিমারের গঠন আসে। ফিমার হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় অস্থি। ফিমার আমাদের দেহের কি সবচেয়ে বড়, বা বড় বলতে সবচেয়ে লম্বা অস্থি আর কি, সবচেয়ে লম্বা বা সবচেয়ে বড় অস্থি। এবং এটা আমাদের মেইন লোয়ার লিম্বের ওয়েট বেয়ারিং বোন, মানে ওজন যায় এটার মধ্যে দিয়ে, ঠিক আছে? আমাদের পুরো বডির ওয়েটটা এই ফিমারের মধ্যে দিয়ে যায়। তাহলে অ্যাসিটাবুলাম কি জানলাম, ফিমারের কোনটা কি জানলাম, ঠিক আছে? শেষ। এইবার আসো, তাহলে আমাদের পেশি পড়া শেষ, আমাদের অস্থি পড়া শেষ। এবার আমাদের জাস্ট আর দুইটা জিনিস পড়বে, একটা হচ্ছে হ্যাভার্সিয়ান তন্ত্র, একটা হলো অস্থিভঙ্গ। হ্যাভার্সিয়ান তন্ত্র জিনিসটা খুব ইজি। আমি জাস্ট প্রথমে তোমাদেরকে একটু ছবি দেখাই। তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ? এটা হচ্ছে একটা হাড্ডি, ঠিক আছে? এটা হচ্ছে একটা হাড্ডি, বেসিক্যালি নিরেট। হাড্ডি দুই প্রকার হয় নর্মালি, আরো অনেক প্রকার আছে, বাট ধরো নিরেট আর একটা হলো স্পঞ্জি। নিরেট তো বুঝতেই পারতেছো, যেটা শক্ত অস্থি, শক্ত, যেটা শক্ত। এই যে আমাদের হিউমেরাস, তারপরে হচ্ছে রেডিয়াস, আলনা, ফিমার, টিবিয়া, ফিবুলা, যে লম্বা লম্বা যেগুলো আছে এগুলো সব নিরেট অস্থি। এই নিরেট অস্থির মধ্যে এইরকম ছোট ছোট হ্যাভার্সিয়ান সিস্টেম থাকে, একটা ইউনিট থাকে। দেখো এই হচ্ছে একটা হ্যাভার্সিয়ান সিস্টেম, বুঝছো? এখান থেকে বের করছে, এখানে আরো অনেক হ্যাভার্সিয়ান সিস্টেম আছে, আরো ছবি দেখলে বুঝতে পারবা। এই যে দেখো একটা, এটা একটা প্রস্থচ্ছেদ, এই একটা হ্যাভার্সিয়ান সিস্টেম, এই একটা হ্যাভার্সিয়ান সিস্টেম, এই একটা হ্যাভার্সিয়ান সিস্টেম, এখানে আছে হ্যাভার্সিয়ান, এগুলো সব হ্যাভার্সিয়ান সিস্টেম, মানে টিউবের মধ্যে টিউব টাইপের, ঠিক আছে? ধরো এই একটা পুরা অস্থি এরকম তুমি প্রস্থচ্ছেদ আঁকলা, এর মধ্যে এখানে একটা হ্যাভার্সিয়ান সিস্টেম আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে আছে, এখানে আছে, এরকম করে অনেক হ্যাভার্সিয়ান সিস্টেম আছে, বুঝা গেছে? তার মধ্যে একটা হ্যাভার্সিয়ান সিস্টেমকে আমরা একটু জুম করে পড়ি। তাহলে এই হচ্ছে আমার ধরো একটা হ্যাভার্সিয়ান সিস্টেম। ওকে, হ্যাভার্সিয়ান সিস্টেমে কি কি আছে ভাইয়া একটু দেখো, ছবিটাও আঁকানো শিখে যাবা, জাস্ট লিখেও দিয়ে আসতে পারবা খুবই ইজিলি। হ্যাভার্সিয়ান সিস্টেমের একদম মাঝখানে থাকে একটা নালী, ঠিক আছে?
এই যে ধরো একদম মাঝ বরাবর একটা নালী এরকম ভাবে নেমে যায়, এই নালীটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রাল মানে কেন্দ্রীয় নালী, ঠিক আছে, কেন্দ্রীয় নালী বা সেন্ট্রাল ক্যানাল। সেন্ট্রাল ক্যানালের মধ্যে কি থাকে? সেন্ট্রাল ক্যানালের মধ্যে এই যে দেখো লাল দিয়ে দিলাম, একটা দিলাম হচ্ছে ব্লু দিয়ে, আর আরেকটা দিলাম হচ্ছে ইয়েলো দিয়ে। কেন দিলাম বলো তো? কারণ লাল মানে হচ্ছে আর্টারি, ইয়েলো মানে হচ্ছে নার্ভ বা স্নায়ু, এবং নীল দিয়ে হচ্ছে ধমনী। ধমনী কি লিখলাম? নীল দিয়ে হচ্ছে শিরা, লাল দিয়ে হচ্ছে ধমনী, ঠিক আছে। তাহলে এই সেন্ট্রাল ক্যানালের মধ্যে কি যায়? তোমার ধমনী, শিরা এবং স্নায়ু বা নার্ভ, ঠিক আছে, এই মাঝ বরাবর এরকম নেমে যায়। হ্যাঁ, আমরা তো প্রস্থচ্ছেদ উপর থেকে দেখতেছি, এই যে এই বরাবর এখান থেকে দেখতেছি, উপর থেকে দেখতেছি, ঠিক আছে। ওকে, এদের মাঝ এই পুরো হ্যাভার্সিয়ান সিস্টেমে এরকম স্তর থাকে কতগুলা? ধরো এই একটা স্তর, এই একটা স্তর, আমি দুইটাই দিলাম, তো অনেকগুলো স্তর থাকে। এই স্তরগুলাকে আমরা বলি হচ্ছে ল্যামেলি। স্তরগুলাকে আমরা কি বলি? স্তরগুলাকে আমরা বলি হচ্ছে ল্যামেলি। ফাইন, ওকে। এই স্তরগুলার মাঝখানে এইরকম গর্তের মতো থাকে। কি থাকে? এরকম গর্তের মতো থাকে। কি থাকে? গর্তের মতো থাকে। গর্তের মতো থাকে। এই গর্তগুলার নাম কি? এই গর্তগুলার নাম হচ্ছে ল্যাকুনা। এই গর্তগুলার নাম কি? ল্যাকুনা। এগুলো সব ল্যাকুনা। তাহলে এই ল্যাকুনাগুলা প্রতিটা স্তরে থাকে, প্রত্যেকটা ল্যামেলিতে এরকম ল্যাকুনা থাকে। তাহলে তুমি কতগুলো ল্যাকুনা দিয়ে দিবা, শেষ। তাহলে এই গর্তের মধ্যে আসলে থাকে কি? এই গর্তের মধ্যে থাকে হচ্ছে কোষ। অস্থি যে কোষগুলো আছে, এই কোষগুলা থাকে এই গর্তের মধ্যে। অস্থি কোষগুলা কই থাকে? এই গর্তের মধ্যে। তাহলে অস্থি কোষের নাম কি বলো তো ভাইয়া? অস্থি কোষের নাম কি, কে বলতে পারবে? অস্থি কোষের নাম হচ্ছে অস্টিওসাইট। অস্থি কোষের নাম কি? অস্টিওসাইট। তাহলে কি কি পাইলাম? আমরা পাইলাম সেন্ট্রাল ক্যানাল, তার মধ্যে থাকে ধমনী, শিরা এবং স্নায়ু। আমরা পাইলাম স্তরগুলোর নাম হচ্ছে ল্যামেলি। ল্যামেলির মধ্যে থাকে ল্যাকুনা নামক গহ্বর, এবং এই ল্যাকুনা নামক গহ্বরের মধ্যে থাকে অস্টিওসাইট বা অস্থি কোষ। পারলাম? ওকে, কোনো প্রবলেম নেই। এইবার দেখো, এই ল্যাকুনাগুলা একটা ল্যাকুনা আরেকটা ল্যাকুনার সাথে এইরকম কিছু ছোট ছোট নালী দিয়ে যুক্ত থাকে। একটা ল্যাকুনা আরেকটা ল্যাকুনার সাথে কি দিয়ে যুক্ত থাকে? বিভিন্ন এরকম নালী দিয়ে যুক্ত থাকে। কি দিয়ে যুক্ত থাকে? নালী দিয়ে যুক্ত থাকে। বুঝতে পারছো? এই ছোট ছোট যে নালীগুলা, এই নালীগুলার নাম হচ্ছে ক্যানালিকুলি। নাম কি? ক্যানালিকুলি। এই নালীগুলার নাম কি? ক্যানালিকুলি। তাহলে সুন্দর করে নালীগুলা দিবা। নালীগুলার নাম হচ্ছে ক্যানালিকুলি। পারবো? ওকে, হ্যাঁ, অস্টিওসাইট বলেছো সোহানুর রহমান, ভেরি গুড। রোকসানা বলেছো অস্থির কোষ থাকে, ইয়াস। তোমার লেখাটা যেন হচ্ছে অস্থির কোষ থাকে, মানে খুব ভালো। অস্থির অস্থির না? ওকে, তাহলে ক্যানালিকুলি কি জানলাম। তাহলে ল্যাকুনার মধ্যে কানেকশন করে ক্যানালিকুলি, খুব ভালো কথা। কিন্তু দেখো, এই মাঝখান দিয়ে একটা সেন্ট্রাল ক্যানেল আছে না? আবার এই আরেকটা হ্যাভার্সিয়ান সিস্টেমের মাঝখান দিয়ে একটা সেন্ট্রাল ক্যানেল আছে। এই হ্যাভার্সিয়ান সিস্টেমের মাঝখান দিয়ে একটা সেন্ট্রাল ক্যানেল আছে, মানে আমি যে এগুলার কথা বলতেছি, এগুলা এই সেন্ট্রাল ক্যানেলটা নেমে যায় না? তাহলে এখানে একটা সেন্ট্রাল ক্যানেল আছে, এখানে একটা সেন্ট্রাল ক্যানেল আছে, এখানে একটা সেন্ট্রাল, এই সেন্ট্রাল ক্যানেলগুলোর মধ্যেও কানেকশন থাকে।
এই একটা হ্যাভার্সিয়ান সিস্টেমের সাথে আরেকটা হ্যাভার্সিয়ান সিস্টেমের সেন্ট্রাল ক্যানেলের এই কানেকশনগুলোকে আমরা বলি হচ্ছে ভকম্যানস ভকম্যানস নালী। ঠিক আছে, তাহলে এই ভকম্যানস নালী হচ্ছে একটা সেন্ট্রাল ক্যানেলের সাথে আরেকটা সেন্ট্রাল ক্যানেলের কানেকশন থাকে। তাহলে এইটা হচ্ছে আমাদের ফুল হ্যাভার্সিয়ান সিস্টেম। বুঝতে পারছি আমরা? এখন এই ছবিটা দেখো, দেখলে বুঝতে পারবা। এইটা হচ্ছে আমার একটা হ্যাভার্সিয়ান সিস্টেম, এর মাঝখান দিয়ে দেখো মাঝ বরাবর কি নেমে গেছে, আমার একটা সেন্ট্রাল ক্যানেল নেমে গেছে, যার মধ্যে ব্লাড ভেসেল থাকে, নার্ভ থাকে, ঠিক আছে, এগুলো থাকে। এই যে দেখো ব্লাড ভেসেল, এইখানে একটা হ্যাভার্সিয়ান সিস্টেম আর এখানে একটা হ্যাভার্সিয়ান সিস্টেম, এই একটা সেন্ট্রাল ক্যানাল, এই একটা সেন্ট্রাল ক্যানাল, এবং এদের দুইজনের মাঝখানে দেখো এই যে কানেকশন আছে, ব্লাড ভেসেলের কানেকশন আছে। এই নালীটাকে আমরা বলি হচ্ছে ভকম্যানস ক্যানাল বা ভকম্যানস নালী। ওকে, এখানে দেখো এই যে কালো কালো দেখা যাচ্ছে স্তর, এই স্তরগুলোকে বলে হচ্ছে ল্যামেলি, এর মাঝখানে মাঝখানে অস্টিওসাইট থাকে। তাহলে পারবো আমরা হ্যাভার্সিয়ান সিস্টেম পারবো? এই ছবিটা দেখো। ওকে, ঠিক আছে। তাহলে যারা যারা ক্লিয়ার হইছো, যদি এই ক্লাসটা ভালো লাগে তোমাদের কাছে, অফকোর্স একটু আমি ইন্সপায়ার্ড হব, আমি আরো খুশি হব, যেহেতু ক্লাসগুলো ফ্রিতে হচ্ছে। সো আমি জাস্ট খুশি হব তোমরা যদি এই যে এইচএসসি 25 স্টার স্টুডেন্টস এই গ্রুপটার মধ্যে তোমরা যদি একটু জানাও যে ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে, উপকার হচ্ছে কিনা, সো দ্যাট আমরা সামনেও আরো ক্লাস নিয়ে তোমাদের জন্য প্ল্যান করতে পারি। ঠিক আছে, সো তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো, একটা ছবি নিতে পারো, এবং এইটা দিয়ে আমাকে একটু গ্রুপে জানাবা যে ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে। অলরাইট, সবাই জানাবা তো? সবাই জানাবা তো? অফকোর্স জানাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, অফকোর্স জানাবা, বিকজ তোমাদের এই কমেন্টসগুলো তোমাদের ভালো লাগতেছে কিনা এটা দেখতে পারলেই আসলে আমাদের ক্লাস নেওয়ার আগ্রহটা বা ইন্সপিরেশনটা বেড়ে যায়। ঠিক আছে, অলরাইট, কে কে জানাবা বলো, গ্রুপে কে কে জানাবা যে আজকের ক্লাসটা কেমন লাগতেছে, এটা একটু গ্রুপে কে কে জানাবা। আমি যতগুলো ছবি আঁকছি সবগুলো ছবি হচ্ছে তোমাকে পরীক্ষার খাতায় আঁকতে হবে। ঠিক আছে, সবগুলো ছবি, কারণ ছবি আঁকলেই মার্কস, বায়োলজিতে ছবি আঁকলেই মার্কস। বোঝা গেছে? অলরাইট, ঠিক আছে। এবার আমাদের লাস্ট টপিক দেখো, আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলছি। আমি জানি অনলাইন ক্লাসে অনেক বেশি টাইম মনোযোগ দেওয়া তোমাদের জন্য খুব ডিফিকাল্ট, বাট আমার টার্গেট ছিল, এই যে দেখো মাত্র এখন 1 ঘন্টার একটু বেশি হয়েছে আমাদের এই চলন অঙ্ক চলনা চ্যাপ্টারটা অলমোস্ট শেষ। একটা জিনিস, এই যে অস্থিভঙ্গ পড়বো, শেষ ক্লাস। ঠিক আছে, ওকে, দেখো তাহলে অস্থিভঙ্গের মধ্যে 3 টাইপের অস্থিভঙ্গ আছে, 3 টাইপের। একটা হচ্ছে সাধারণ অস্থিভঙ্গ, একটা হচ্ছে জটিল অস্থিভঙ্গ, আর একটা হচ্ছে যৌগিক অস্থিভঙ্গ। ঠিক আছে, তাহলে সাধারণ অস্থিভঙ্গ কি? এই যে ধরো তোমার পায়ের ভিতরে হাড্ডিটা এখানে ভেঙে গেছে, জাস্ট 2 টুকরা হয়েছে, এখানে 1 টুকরা আছে, এখানে 1 টুকরা আছে, ভেঙে জাস্ট 2 টুকরা হয়ে আছে। এটা হাড্ডি গুটি কিছু বাইরে আসে না, কিচ্ছু হয় না, তাহলে এটা হচ্ছে সাধারণ অস্থিভঙ্গ। ওকে, আচ্ছা, এখন দেখো এই সাধারণ অস্থিভঙ্গই যদি হাড়ের একটা টুকরা তোমার স্কিনকে ভেদ করে বাইরের দিকে চলে আসে, বাইরের দিকে চলে আসে, এটাকে আমরা বলি ওপেন ফ্র্যাকচার বা মুক্ত, হ্যাঁ, বাইরের দিকে চলে আসছে, তখন ওইটারই, এই ওপেন ফ্র্যাকচারেরই আরেকটা নাম হচ্ছে যৌগিক ফ্র্যাকচার। তাহলে বুঝতেই পারতেছো, সাধারণ ফ্র্যাকচারের আরেকটা নাম হচ্ছে ক্লোজ ফ্র্যাকচার। তাহলে ক্লোজ ফ্র্যাকচার বা সাধারণ ফ্র্যাকচার, ওপেন ফ্র্যাকচার বা যৌগিক ফ্র্যাকচার, সহজ, কোনো ঝামেলা নাই। তাহলে বলো তো, এইখানে যেহেতু স্কিন ভেদ করে বাইরে চলে আসলো, আর এ তো স্কিন ভেদ করে বাইরে আসে নাই, কোন ফ্র্যাকচারের মধ্যে ইনফেকশনের চান্স অনেক বেশি থাকবে বলো তো? ইনফেকশনের চান্স অনেক বেশি থাকবে কোনটায় বলো তো? ভাইয়া ক্যাপশন দিতে পারি না, ক্যাপশন দেওয়া লাগবে না, এত কিছু লেখাও লাগবে না, তোমার জাস্ট কেমন লাগছে ক্লাসটা এইটুকুই বলবা, জাস্ট কেমন লাগছে। ঠিক আছে, অনেক ক্যাপশন দিতে হবে না, কিছু করতে হবে, এত কিছু করতে হবে না, জাস্ট তোমার মনের কথাই যে এখানে বলতেছো, এটা জাস্ট দেখলেই আমার কাছে ভালো লাগবে। ঠিক আছে, ওকে, আচ্ছা, এবার আসো জটিল, যেটার আরেকটা নাম হচ্ছে কমিনিউটেড ফ্র্যাকচার। কি নাম? জটিল ফ্র্যাকচারের নাম হচ্ছে
কমিনিউটেড। দেখো এখানে কি হয়েছে, ভাঙছে, ভাঙার পরে হাড়টা কয়েক টুকরা হয়েছে, যে এখানে এক টুকরা, এখানে এক টুকরা, এখানে এক টুকরা, এখানে এক টুকরা, এরকম ভাবে কয়েক টুকরা হয়ে গেছে হাড়টা। হাড়টা ভেঙে কয়েক টুকরা হয়ে গেছে, বুঝছো? কয়েক টুকরা হয়ে গেছে হাড়টা। এখানে যেরকম জাস্ট সিম্পলি ভেঙে দুই টুকরা ছিল, সিম্পলি ভেঙে দুই টুকরা ছিল, বাট এখানে ভেঙে কয়েক টুকরা টুকরা হয়ে গেছে, অনেকগুলো টুকরা হয়েছে, দুইয়ের বেশি টুকরা হয়ে গেছে। এই জন্য এটাকে আমরা বলি জটিল বা কমিনিউটেড হাড় ভাঙা। ঠিক আছে, জটিল বা কমিনিউটেড হাড় ভাঙা, এই তিন প্রকার হাড় ভাঙা আসে। তো সাধারণত এই ধরনের প্রশ্ন আসলে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবা, মার্কস ভালো আসে না। বাট যদি তোমার লিখতেই হয়, ধরো অন্যটা তুমি পারতেছো না, তখন তুমি লিখলেও এরকম লিখবা, এক দুই লাইন করে লিখবা, এবং অবশ্যই ছবিটা দিবা। ঠিক আছে, ছবি কিভাবে আঁকবা সেটাও আমি বলে দিই। দেখো খুব সহজ, কিচ্ছু করতে হবে না। এরকম একটা তুমি ধরো মাসেল দিবা, এই হচ্ছে তোমার হাঁটু, তাহলে এইখানে হচ্ছে হাড়টা আঁকবা এরকম ভাবে। ধরো কথার কথা, এই হচ্ছে তোমার হাড়, হ্যাঁ, এখানে আরেকটা হাড় আছে নিচের দিকে, তো এইখানে ধরো ভাঙছে, এই যে এই বরাবর ভাঙছে, তাহলে তুমি কি করবা, এই বরাবরটা ছোট্ট করে একটু রাবার দিয়ে মুছে ফেলবা, মুছে ফেলে এই যে এখানে একটু ভেঙে দিলা, এখানে একটু ভেঙে দিলা। এটা হচ্ছে কি হলো, সাধারণ ফ্র্যাকচার, তাই না, বা ক্লোজ ফ্র্যাকচার। সিমিলার জিনিসটাই তুমি যদি আঁকো এইভাবে করে, সিমিলার জিনিসটাই তুমি যদি এইভাবে করে আঁকো, যে এই একটা হাড্ডি ছিল, এই হাড্ডির মাথাটা একটু এইভাবে দিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই একটা হাড্ডি ছিল, একটা হাড্ডি ছিল, সো এইখানে একটা পার্ট ভেঙে কি হবে, তোমরা সবাই জানো, বের হয়ে আসবে। তাহলে এই একটা পার্ট দেখো এইরকম ভাবে ধরো ভেঙে এরকম বের হয়ে আসছে, আর একটা এরকম আসছে। তাহলে জাস্ট এই যে স্কিনের বাইরে বের করে দিবা, ঠিক আছে, স্কিনের বাইরে এখানে এরকম ভাবে বের করে দিবা, এই যে এখানে স্কিনের বাইরে বের করে দিবা। তাহলে এটা হয়ে গেল আমার ওপেন ফ্র্যাকচার। আর যেটা কমিনিউটেড সেটা কি হবে, সেটা জাস্ট এখানে এইখানে টুকরা আছে, এখানে আরো একটা টুকরা দিবা, এই একটা টুকরা হয়ে গেছে, এই একটা টুকরা হয়ে গেছে, ধরো এখানে একটা টুকরা, অনেক টুকরা হয়ে গেল, এটাকে দিবা যৌগিক ফ্র্যাকচার। তিনটা ছবি দিয়ে দিবা, তিনটা নাম দিবা, প্রত্যেকটার সাথে দুই লাইন করে দিবা, হয়ে যাবে। তাও মার্কস পেয়ে যাবা, খুব ভালো মার্কস পাবা। ঠিক আছে, ওকে। সো এই তো, এর সাথে আমাদের কিন্তু শেষ হয়ে গেল। আমরা পেশি পড়লাম, ঐচ্ছিক অনৈচ্ছিক হৃদপেশি পড়ছি, অস্থির মধ্যে কশেরুকা হিউমেরাস ফিমার পড়ছি, হ্যাভার্সিয়ান তন্ত্র পড়ছি, আর হচ্ছে অস্থিভঙ্গ পড়ে ফেলছি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ। আমাদের আরেকটু ছোট্ট একটা জিনিস আসে তোমাদের অনেক সময়, সেটা হচ্ছে পেশি টান দেয় কিন্তু ধাক্কা দেয় না। ঠিক আছে, পেশি কি করে, টান দেয় কিন্তু ধাক্কা দেয় না। এটার মানে কি জানো, মানে হচ্ছে এই যে ধরো তোমার হচ্ছে এটা হলো বাইসেপস, এটা হলো ট্রাইসেপস, এটা বাইসেপস, এটা ট্রাইসেপস, হ্যাঁ, এই যে ধরো এটা বাইসেপস, তার নিচে হচ্ছে ট্রাইসেপস। তো তুমি যখন হাত উঠাবা, এই যে কন্ট্রাক্ট করবা হাতটাকে, তখন আলটিমেটলি কি হচ্ছে বলো, এই পেশি কিন্তু কেউ ধাক্কা দিচ্ছে না। কি হচ্ছে জানো, এই বাইসেপ ধরো, এখানে তুমি ধরলা বাইসেপস, বাইসেপস ধরে তুমি টান দাও জোরে, দেখো পেশি আসবে। ঠিক আছে, তার মানে এই পেশিটা কি করে, টান দেয়, নিচের পেশিগুলো কিন্তু ধাক্কা দেয় না, উপরের পেশিটা টান দিয়ে এটাকে সংকুচিত করে। ঠিক সেম নিচে আছে ট্রাইসেপস, ট্রাইসেপসটা তুমি যদি জোরে টান দাও, দেখো এই যে এই বরাবর টান আসবে, তখন কি হবে, এই পেশিটা এই হাতটা এরকম নেমে আসবে বা এক্সটেনশন হবে। ঠিক আছে, এই জন্য বলে পেশি টান দেয় কিন্তু ধাক্কা দেয় না। এবং লিখতে পারো এখানে যে পেশি টান দেয় ধাক্কা দেয় না, এই জিনিসটায় তোমার পেশিতে দুই ধরনের প্রোটিন থাকে, অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন থাকে। ঠিক আছে, এবং এই অ্যাক্টিন এবং মায়োসিন কি করে জানো, এই একটা অ্যাক্টিন ধরো আর তার নিচে মায়োসিন, একটার আরেকটার উপর স্লাইড করে ঢুকে যায়। এত কিছু তোমাদের লাগবে না যদিও। ঠিক আছে, একটা অ্যাক্টিন আর একটা এরকম ধরো, এটা অ্যাক্টিন মায়োসিন, অ্যাক্টিন মায়োসিন, অ্যাক্টিন মায়োসিন, এভাবে থাকে। একটা আরেকটার মধ্যে এভাবে ঢুকে যায়, আবার বের হয়ে যায়, আবার ঢুকে যায়, অ্যাক্টিন মায়োসিন। ঠিক আছে, এইভাবে কন্ট্রাকশন হয়, এক্সটেনশন হয়। বুঝতে পারছো, এটা তোমাদের খ নাম্বারে আসে অনেক সময়, এই জন্য একটু দেখাই দিলাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। তো তোমরা অনেকে আমাদের মেডিকেল অ্যাডমিশন কোর্স সম্পর্কে জানতে চাচ্ছিলা, সেটা নিয়ে একটু 1 মিনিট বলে দিই। এটা হচ্ছে আমাদের গত বছরের সেলিব্রেশনের ছবি। তো গত বছর আমরা প্রথম 10 মিনিট স্কুল এবং অ্যাডমিশন এক্স মিলে মেডিকেল অ্যাডমিশন কোর্সটা লঞ্চ করি, এবং প্রথম বছরই আমাদের বিভিন্ন প্রোগ্রাম থেকে প্রায় 250-র কাছাকাছি স্টুডেন্ট কিন্তু চান্স পাইছে।
এই বছর আমরা আবার নতুন সেম কোর্সটা আরও সুন্দর করে গোছানো আকারে লঞ্চ করছি, যেখানে তোমাদের পার্সোনাল একটা রোড ম্যাপ প্ল্যানিং থাকবে। আমরা 100-এরও বেশি লাইভ ক্লাস নিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার অনেক ডিটেলসে অ্যাডমিশনের জন্য পড়াবো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে এবং ইংলিশ। সাথে তোমাদের 100+ এক্সাম থাকবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বাসায় প্র্যাকটিস করার জন্য আমরা হার্ড কপি প্র্যাকটিস বই দিব, যেই বইটার মধ্যে টোটাল 22,000-এরও বেশি কোয়েশ্চেন আছে। ঠিক আছে, যে বইটার মধ্যে টোটাল 22,000-এরও বেশি কিন্তু কোয়েশ্চেন আছে, প্র্যাকটিস কোয়েশ্চেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং জিকে ইংলিশ থেকে। এবং এই 22,000 কোয়েশ্চেন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো বাছাই করা কোয়েশ্চেন। এইগুলো যদি তুমি প্র্যাকটিস করতে পারো আর মেডিকেলে কিছু লাগবে না। সো আমাদের ক্লাস করবা, বাসায় প্র্যাকটিস করবা, এক্সাম দিবা, তোমার প্রিপারেশনটা ফুললি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সো যারা যারা অলরেডি মেডিকেল অ্যাডমিশন করছে ইন্টারেস্টেড, তারা 16910-তে কল করবা। 16910-তে কল করে আরো ডিটেলস জেনে ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, এখন ডিসকাউন্ট চলতেছে, ডিসকাউন্টটা আর পরে থাকবে না। অলরাইট, তো আমাদের হাইড্রা ঘাসফড়িং শেষ, পরিপাক শোষণ শেষ, রক্ত সঞ্চালন শেষ, শ্বাসক্রিয়া শোষণ শেষ, চলন অঙ্গ চালনা শেষ, জিনতত্ত্ব বিবর্তন এই ক্লাসটা হলে আমাদের জিওলজি কিন্তু শেষ হয়ে যাবে, কাভার হয়ে গেল। ঠিক আছে, যারা এই একটা সপ্তাহ আমাদের সাথে ক্লাস করছো তাদের কিন্তু জিওলজিটা খুব সুন্দর করে কাভার হয়ে গেছে। তারা বুঝতে পারবা সামনে যখন এইচএসসি ঠিক আগে আগে সবাই দেখবে যে বায়োলজি পড়া তার শেষ হয় নাই, তোমার কিন্তু দেখবা যে একবার শেষ হয়ে আসে। ঠিক আছে, এখন জাস্ট একটু টেস্ট পেপার খুলে এইখান থেকে প্রশ্নগুলো দেখো, দেখবা যে সবই মোটামুটি পারবা। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ওকে, এবং অবশ্যই জানিও যে ক্লাসটা কেমন লাগলো, ক্লাসগুলো করে তোমাদের উপকার হচ্ছে কিনা, এবং ভাইয়ের সাথে থাকতে পেরে, ভাইয়ের ক্লাসগুলো করতে পেরে তোমাদের কেমন লাগছে। আমার তোমাদের সাথে তো ক্লাস নিতে খুবই ভালো লাগছে, তোমরা খুবই রেসপন্সিভ, খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তোমরা। এই বছরের ব্যাচটা তোমাদের খুব ভালো মনে হচ্ছে আমার কাছে। সো মেডিকেল অ্যাডমিশনে খুব দুর্দান্ত একটা আশা করি এবার আমরা আর একটা রেজাল্ট বের করে আনতে পারবো। সো দেখা যাক, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ।